আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, কোন দিকে বাংলাদেশ যাচ্ছে সে বিষয়, এবং আমরা হয়তো দেখিনি মইনুল রোড, বাট আমরা দেখেছি 32 নম্বর। আমরা এই বিষয়ে কথা বলবো এবং কথা বলতে চাচ্ছি যে তাৎপর্য নিয়ে বা যে লক্ষ্যবস্তু নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা 5ই আগস্ট আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিল। সেই তাৎপর্য কতটুকু আমরা রাখতে পারবো, প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত, সমঝোতা, আলোচনা, পর্যালোচনা, সমালোচনার মূল ভিত্তি যদি থাকে যে একটি সাবলীল বাংলাদেশ, একটি অর্থবহ বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশ, তাহলে মনে হয় যে 2000 ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে বা মার্ডার করা হয়েছে, অ্যাটলিস্ট তারা পরজগতে গিয়েও তাদের আত্মা শান্তি পাবে। আর যদি আমরা এখনই ক্ষমতার লড়াই অথবা কামড়াকামড়ি করি যে আমি হব, ওই হবে, সেই হবে, তাহলে মনে হয় কেনই আসলো আমাদের মাঝে 5ই আগস্ট, কেন আমাদের ছাত্রদেরকে এভাবে পুড়িয়ে হত্যা করা হলো। যাই হোক, আজকে আমরা 4 জন অতিথির সাথে কথা বলবো, আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, তবে সংক্ষেপে। সাবজেক্ট হচ্ছে আমাদের রাজনীতি 16 বৎসর, যে একনায়কতন্ত্র বলুন, গণতন্ত্রহীন বলুন, অথবা ফ্যাসিবাদ যুক্ত বলুন, সেই ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করতে হবে। 1, 2 হচ্ছে আমরা সবাই জানি যে সাংবাদিক সাগর রুনির, এটাকে নাটক বলবো না সিনেমা বলবো জানি না, এটা বাস্তব বলতে পারবো না, যে সাগর রুনিকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো, এবং কথা বলবো বাংলাদেশ কোন পথে যাচ্ছে এ বিষয়ে। আমার বামে আজকে আছেন গণ অধিকার পরিষদের, যিনি যুক্তরাজ্য থেকে কাজ করে যাচ্ছেন, আমিনুল ইসলাম। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি যুক্তরাজ্য থেকে কাজ করে যাচ্ছেন, সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য বিএনপির অন্যতম একজন, জনাব নুরুজ্জামান। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এবং আমরা জাতীয় পার্টি এখনো আন্দোলন করে যাচ্ছে কিনা জানি না, বাট এখনো নিবন্ধিত দল হিসেবে এখনো নিষিদ্ধ হয় নাই, যদিও অনেকে বলছে যে আওয়ামী লীগের বন্ধু দলরা আওয়ামী লীগের হচ্ছেন জনাব এমডি আজম আলী। কেমন আছেন? থ্যাংক ইউ। আপনার আইএন টিভির কলা কৌশলী সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানান। ধন্যবাদ আজম আলী। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে যে দলটি তাদের কনফারেন্স করেছিল, সম্মেলন করেছিল, করে তার নতুন কমিটি দিয়েছিল, এবং তারাও চাচ্ছে নতুন একটি বাংলাদেশের জন্য। সেই নতুন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে হচ্ছেন ব্যারিস্টার সলিসিটার সৈয়দ বাকি। বাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমি আবারও বলছি যে আপনাদের অনেক মতামত, আবেগ, অনুভূতি, এবং আপনারা চান বাংলাদেশকে নিয়ে কথা বলতে। তবে সংক্ষেপে আমি প্রথমেই একটু যাচ্ছি যে বিষয়টি, জনাব নুরুজ্জামান, বিএনপি। প্রথম আপনার কাছে প্রশ্ন হচ্ছে 32 নাম্বার ভাঙা হয়েছে, জি, এই বিষয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সকল কলাকুশলী এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট সকল এবং যে সকল দর্শক রাত জাগে দেখছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, 32 নম্বর ভাঙা হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে তো একটা ব্যাখ্যা আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং প্রধান উপদেষ্টা ছাড়াও আরও যে ব্যাখ্যাগুলো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে আমরা দেখেছি, সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা ওয়াজেদের যে ভাষণটা, সেই ভাষণটার ফলেই মানুষ উত্তেজিত হয়ে তারা সেই বাড়িটা গিয়ে ভেঙেছে। কিন্তু আপনি যদি এটার গ্রাউন্ডস খুঁজেন, সেটা ভাঙার আগেই একজন বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক তিনি বলছেন যে ফ্যাসিবাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। তিনি সেটা আগের দিন বলেছেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, হ্যাঁ, তিনি সেটা বলেছেন আগের দিন, এবং তারা ওই জায়গায় গিয়ে সন্ধ্যা 7টার থেকে গিয়ে ওই জায়গায় জড়ো হয়েছেন। আর ভাষণটা সম্ভবত শুরু হয়েছে 9টার দিকে। তার মানে 2 ঘন্টা আগের থেকেই তারা ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছেন। আপনি খেয়াল করবেন অনেকগুলো বিষয় আছে এখানে জড়ো হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে তারা ওই জায়গায় বুলডোজার নিয়ে গিয়েছেন। বুলডোজার বাংলাদেশের কোনো নাগরিক, কোনো সুস্থ মানুষ বলতে পারে না তার বাড়িতে রাখে। এটি সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে। দ্যাট মিনস সিটি কর্পোরেশন ইজ দ্য কোলাবোরেটর টু ডিমলিশ দিস হাউস, রাইট? এবং এই
বাঙ্গাটা যদি ঘোষণা না দিয়ে হতো, হঠাৎ করেই কয়েকজন মানুষ মিছিল নিয়ে গিয়ে ওই জায়গায় ভেঙে ফেলতো, তাহলে প্রধান উপদেষ্টার যে ব্যাখ্যা ছিল সেটা গ্রহণ করা যেত। আমার প্রশ্ন আপনার ছিল কিভাবে ভাঙ্গা হয়েছে আমরা জানি, লজিক্যাল অর ইলজিক্যাল। দেখুন আপনার উদ্দেশ্য কি? ফার্স্ট আমি শেখ হাসিনার ফ্যাসিজমের বিচার করতে চাই, ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজ all culprits of Aওয়ামী লীগ, we need to bring them on justice, right? আপনার উদ্দেশ্য কিন্তু বিচার করা, বাড়ি ভাঙ্গা আপনার উদ্দেশ্য নয়। তার মানে আপনি ভাঙ্গার বিরুদ্ধে? না, আমি স্থাপনা ভাঙ্গার বিরুদ্ধে, কিন্তু বিচারের পক্ষে। আচ্ছা, তাহলে আপনার কি মনে আছে যে মইনুল রোডের বাড়ির কথা? এই তো শুনেন, আপনাদের একটা সমস্যা কি জানেন, আমাদের এই সমাজের এই শেখ হাসিনার সবচেয়ে বড় গুণটা হচ্ছে সে 15 বছরে মানুষের চরিত্র নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, কীভাবে আমি বলি আপনাকে। শেখ হাসিনা, দেয়ার নো ডাউট যে বাংলাদেশের সবচেয়ে বড় 53 বছরের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম একজন ফ্যাসিবাদী শাসক। বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটকে উনি ডিমোরালাইজ করেছে, ডিভালুয়েট করেছে, মানুষের চরিত্রকে, ইয়েস, মানুষের চরিত্রকে ডিগ্রেডেড করেছে। একটা কথা বলি না, শুনেন, আমার একটা কথা, আমি হাসিনা অন্যায় করেছে, অবশ্যই একটা কথা বলি। শেখ হাসিনা যদি বাংলাদেশে ধরুন 12,000 ইনস্টিটিউটের মধ্যে ধরেন 50,000 বিল্ডিংকে নষ্ট করছে, ধ্বংস করছে, ভ্যানিশ করছে, একদম পুরো মানে শেষ করে ফেলছে, ইভেন আমাদের প্রজন্মকেও শেষ করে ফেলছে। আজকের বৈষম্য বিরোধী ছাত্র বলুন আর যারা জনগণ বলুন, তারা একটা বিল্ডিংকে নষ্ট করছে। একটা নয়, একটা বা 32 নাম্বার, ফরগেট, 32 নাম্বার নিয়ে কথা বলছি, 57টা বাড়ি আক্রমণ, আমি 32 নাম্বার নিয়ে কথা বলছি। একটাও ফেরেশতার বাড়ি আক্রমণ করেনি। না, সব অপরাধীর, আপনি বলতে পারেন অপরাধী, বাট এখানেও কথা আছে, অপরাধী আপনি তখনই আনুষ্ঠানিকভাবে ইন এ লিগ্যাল সেন্স আপনি তখনই অপরাধী বলবেন যখন আদালত কর্তৃক সে প্রমাণিত হবে যে সে একজন অপরাধী। আপনি কি এখনো অপেক্ষায় আছেন আদালতের? তারা অপরাধী, আমি বলছি, আমাকে শেষ করতে দিন। তারা অপরাধী, আমি স্বীকার করছি, কিন্তু তাদের উচিত, আপনার দায়িত্বটা কি? আগে তো আপনার এই যে এখন ডেভিল হান্ট নামে, ডেভিল তো কিয়ামত পর্যন্ত থাকবে, ডেভিল সৃষ্টির আদিকাল থেকেই ছিল, পৃথিবীর সৃষ্টির জগৎ থেকেই ডেভিল ছিল। আপনি ডেভিল হান্ট করছেন, হু ইজ ডেভিল, হু ইজ অ্যাঞ্জেল? ডেভিলকে ফেরেশতাকে আগে আপনাকে তো সংজ্ঞা নির্ধারণ করতে হবে, তাই না? এখন ডেভিল আপনি আওয়ামী লীগের এখন ধরা হচ্ছে জাস্ট চুনুপুটি যাদেরকে, যারা ওই গাজীপুরে ওই জায়গায় গিয়ে আক্রমণ করেছে বা টুকাই যারা, আমি যদি তাহলে এই বাড়িটি ভাঙার বিপক্ষে আপনার তো, আমি তো আগেই বলছি, আপনি তো আপনার টার্গেট গ্রুপ ফিক্সড করবেন। আপনার কাজটা কি? কারণটা হচ্ছে আপনার কাজ কি দাঁড়ান, আপনি তত্ত্বাবধায়ক সরকার, আপনি শেখ হাসিনার বিচার করবেন। তাহলে তো আপনার তো কাজ বিচার নয়। গণ অধিকার পরিষদ বলে না ছাত্ররা যে এইভাবে শেখ হাসিনাকে অন্যায়ভাবে, আমি তাদের পক্ষ থেকে সরি বলতে হবে, অন্যায়ভাবে শেখ হাসিনাকে এইভাবে তাড়িয়ে দিল, এটা তো অন্যায়। তাহলে বিচার আসো না, তাকে তো কেউ তাড়িয়ে দেয়নি, তাকে যদি না তাড়াইতো 45 মিনিট পরে তাকে খুঁজে পাওয়া যেত না, সেটা কি অন্যায় হতো না? না না না, সে অন্যায় করছে বলে তার বিরুদ্ধে আন্দোলন করছে, এটা অন্যায় না। নো নো, আপনি ওইটার সাথে এটা তুলনা করতে পারেন না, এটা পারসেপশনটা ভিন্ন। শেখ হাসিনা অপরাধ করেছে বলেই তো তাকে ক্ষমতার থেকে নামানোর জন্য ছাত্রজনতা আন্দোলন করেছে। গণতান্ত্রিক হইতে নামায় নাই তাকে, গণতান্ত্রিকতা আসেন, ভোটে আসেন, পরাজিত। পৃথিবীর কোনো দেশে আপনি শুনেছেন যখন কোনো স্বৈরশাসক বা ফ্যাসিবাদী শাসক অপরাধ করে, আপনি কি দেখেছেন যে সে ডেকে এনে বিরোধী দলকে বলে যে আমি আপনার কথা অনুযায়ী ল এন্ড অর্ডার ফলো করে তাকে নামানো উচিত ছিল বা তার বাড়ি ভাঙা উচিত ছিল, আগে বিচার করো, বিচারে গিয়ে সেটাই তো আমরাও চাইছি, সে পদত্যাগ করুক, একজন চিফ জাস্টিসের কাছে করবে না, কাছে পদত্যাগ করুক, করে নাই তো সে, করে তারপর সে তার অপরাধের জন্য ক্ষমা চাক, তাকে অপরাধীর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হোক। টিট ফর ট্যাট, সে তো সোজা আঙুল কি উঠে নাই। নো, তা আপনি কি বাড়ি ভাঙা সমর্থন করছেন? আমি সমর্থন করছি না, আপনি কেন এই কথা? আমি কোনো না, আপনি কি বাড়ি ভাঙাকে সমর্থন? তাহলে হবে কি, আবার এই যে শুনেন, মইনুল রোডের যে বাড়িটা ভাঙা হয়েছে, আমি ওই দিনই সেটার পক্ষে, আপনি ওই দিনই ওই, আপনি কেন এটা বলছেন? বলতে দেন না, আমাকে বলতেই দিচ্ছেন না। আমি কেন ওইটার পক্ষে থাকবো? আমি তো নিজেও একজন বিএনপি মানুষ, আমি কেন মইনুল রোডের বাড়ি ভাঙার পক্ষে থাকবো? আমি বলছি শেখ হাসিনা যে অন্যায়টা করেছে, এমনকি তিনি লন্ডনে এসে একটি সভায় বলেছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন খালেদা জিয়াকে ওইখান থেকে উৎখাত করবেন। তার মানে তিনি জেনে শুনে এটা অন্যায় করেছেন। শেখ হাসিনা তো অন্যায় করেছে, আমি বলছি তাকে বিচার করতে হবে। ধন্যবাদ। আমি শেখ হাসিনা বেগম জিয়ার বাড়ি ভেঙে ফেলেছে বলে আমরাও গিয়ে কি শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেলবো না? ছাত্ররা আমরা ভাঙি নাই, আমরা বিএনপি এই ধরনের কোনো উস্কানি, ছাত্ররা কোনো লেভেল থেকে বিএনপির পক্ষ থেকে উস্কানি দেওয়া হয় না। বিএনপি সুস্পষ্টভাবে গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ আপনাদেরকে ভাঙছে তো, আপনি আমাকে শেষ করে দেন না। আগে আওয়ামী লীগ তো করছে, অন্যায় করছে, আপনি এটাকে স্বীকার করেন কিনা? আপনি ইন প্রিন্সিপাল মানেন কিনা আওয়ামী লীগ অন্যায় করছে? অফকোর্স অন্যায় করছে। আওয়ামী লীগ অন্যায় করছে। এখন বিএনপি কি করবে? দায়িত্বশীল দল হিসাবে তাকে বিচারের আওতায় আনবে, তার জেল জরিমানা হবে বা ফাঁসি হবে।
আচ্ছা, কিন্তু সাগররুনির তারপরে মতো। গিয়ে আবার উল্টা ভাঙবো, এটা কি বিচার? আপনি বলেন এটা বিচার কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা আমি একটু বলবো, একটু মনে রাখবেন বিচারের জন্য আমরা কিন্তু সাগররুনির কত বা মনে হয় 2009-এ তো সাগররুনিকে হত্যা করা, 2012 সালে বোধহয়। 12 সালে এখন 12 অপেক্ষায় সালে- আছি আমরা, এখন অপেক্ষায় আছি আচ্ছা, বিচারের। এটাও তো অন্যায়, যাই হোক, তারা করতে পারে না, সেটা অন্যায়। আচ্ছা, আমি আসছি সেটারও বিচার করবেন আপনি। সৈয়দ বাকি আপনার কাছে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে উনি বলছেন যে 32 নাম্বার যে ভাঙ্গা হয়েছে, ছাত্ররা যে ভাঙছে, এবং এই বিষয়ে ওনার দ্বিমত, ওনার কথা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে ডেকে এনে ওনার বিচার করা উচিত। হোয়াট ডু ইউ থিংক? জি, ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি শুরুতেই ভাষা মাস চলছে, ভাষা শহীদ, মহান যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষ যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের আত্মার প্রতি মাগফিরাত জানাচ্ছি এবং তাদের সম্মান জানাচ্ছি। এখন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফ্যাসিবাদ, যেটা বাংলাদেশে একটি আলোচিত শব্দ বর্তমানে, এবং যেই পতিত সরকারের যে প্রধান, তাদেরকে সচরাচরই ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে অ্যাড্রেস করা হয়। এখন 32 নাম্বার কেন ভাঙা হলো, এটার সাথে ফ্যাসিবাদী শাসনের যেই অপশাসনের যে প্রতিক্রিয়া, এইটার সাথে অনেকটা রিলেটেড। আমি একটু বলতে চাই ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি। ফ্যাসিবাদের ব্যাপারে অনেক গবেষণা হয়েছে, অনেক ব্যাখ্যা হয়েছে। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স বিট কয়েকটা আপনার বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে একটা সরকারের মধ্যে বা একটা শাসক গোষ্ঠীর মধ্যে কি কি বৈশিষ্ট্য যখন থাকে তখন তাকে আমরা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট সরকার বলতে পারি। এর মধ্যে দেখেন, এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয়বাদের ক্রমাগত প্রচার, মানবাধিকার হরণ, সেনাবাহিনীকে সুযোগ সুবিধা দেয়া, গণমাধ্যমের নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে কর্পোরেট স্বার্থ এবং প্রতারণামূলক নির্বাচন। অর্থাৎ এই বিজ্ঞানী যে কয়টা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বলেছেন, আমরা যদি বিচার বিশ্লেষণ করি ইন এভিডেন্স, প্রত্যেকটা বৈশিষ্ট্য এই পতিত সরকারের মধ্যে ছিল। তারা কিন্তু একটা শেখ মুজিব বন্দনা করেছে, শেখ মুজিব কর্নার করেছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। আমরা দেখেছি সেনাবাহিনীকে নানা সময় নানা সুবিধা দিয়েছে তারা, এবং সর্বশেষ গণমাধ্যমকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছে। এবং গণমাধ্যমের যে সাংবাদিক দুজন, সাগররুনি যেটা আজকে আলোচনার টপিক, তাদের বিচার না হওয়াটাই এটা অত্যন্ত জ্বলন্ত প্রমাণ। এখন যেটা হচ্ছে দেখেন, 32 নাম্বার যে ভাঙা হলো, 32 নাম্বারের বাড়িতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু ভাঙে নাই, তারা কিন্তু উস্কানিও দেয় নাই। উস্কানি দিয়েছে কে? এই শেখ হাসিনা যখন বলল সে ভাষণ দিবে, সে বিচারের, এখন দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছিলেন একটু আগে, যে শেখ হাসিনাকে তো বাংলাদেশের মানুষ জোর করে তাড়িয়ে দেয় নাই, উনি স্বইচ্ছায় পালিয়ে গেছেন। ওনার যদি সৎসাহস থাকতো উনি বিচারের মুখোমুখি হতেন, কারণ উনি যে অ্যাডমিনিস্ট্রেশন রান করেছেন গত 16 ইয়ার্সে, তাহলে ব্যবস্থা মানে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ওনার আস্থা নাই। উনি মনে করছেন যে আমি যেভাবে মানুষকে বিনা বিচারে ফাঁসি দিয়েছি, বিনা বিচারে জেলে দিয়েছি, অর্থাৎ উনি যেভাবে চিন্তা করেছেন, যেভাবে করেছেন, এবং উনি মনে করছেন যে তার সাথে এটাই হবে। আমরা তো এই দেশে আছি ভাই, আমরা এই দেশে বলেন, ইংল্যান্ডের দেখেন বরিস জনসন প্রাইম মিনিস্টার ছিল, সে তো পালিয়ে অন্য দেশে যায় নাই যে আমি প্রাইম মিনিস্টার থেকে ছাড়লেই আমাকে কিন্তু অ্যারেস্ট করা হবে। আমরা দেখেছি থেরেসা মে কিন্তু প্রাইম মিনিস্টার থেকে রিজাইন করার পরে ব্যাকবেঞ্চার হিসেবে অনেক এমপি ছিলেন, ঠিক না? তাহলে শেখ হাসিনাই কেন পালিয়ে যেতে হলো? কারণ পালিয়ে যেতে হলো এই জন্যে যে উনি নিজে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছেন, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি ওনার আস্থা ছিল না, এই জন্য উনি পালিয়ে গেছেন। সুতরাং এখন শেখ হাসিনা যদি বলতো, যদি ওই ভাষণ না দিয়ে বলতো, ঠিক আছে ছাত্র বাবারা তোমরা আন্দোলন করেছো, আমি তোমাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, বিচারের মুখোমুখি হতো, তাহলে তারপরেও যদি 32 নাম্বার ভাঙতো, তখন এটা নিয়ে আপনি ভাই প্রশ্ন করতে পারতেন। কিন্তু উনি তো এই যে একটা গণহত্যা করলো, এইটার ব্যাপারে তো ওনার কোনো অনুশোচনা নাই। এই যে আমরা যে টিভিতে দেখলাম, স্পেশালি যাত্রাবাড়িতে, যে লাইভ পুলিশ গুলি করে মারছে, আপনার পুলিশের গাড়ি থেকে আপনার লাশকে ফেলে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো কমেন্টস নাই, তাদের কোনো অনুশোচনা নাই। এবং আমরা তো এটাও দেখলাম যে তৎকালীন প্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ দেখাচ্ছে যে স্যার একটা মারি একটা থাকে আর বাকিগুলি যায় না, এইটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস থিংস। তাদের তো লজ্জা হওয়া উচিত।
ওদের অনুশোচনা হওয়া উচিত। বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি সম্মান থাকলে স্ব ইচ্ছায় তাদেরকে আত্মসমর্পণ করা উচিত, আইনের কাছে বলা উচিত যে আমরা কোর্ট প্রসেসের মাধ্যমে আমরা আমরা আমাদের যে এলিগেশন দেওয়া হচ্ছে ফেস করতে চাই, আমরা এই কোর্ট প্রসেসের মাধ্যমে আমাদেরকে আমরা নির্দোষ প্রমাণ করতে চাই। এই যে জামান সাহেব যে কথাটি বলছেন, নুরুজ্জামান সাহেব, যে উনি বলছেন যে 32 নম্বর হামলা করা বা ভাঙা উচিত হয় নাই এবং সেটা শেখ হাসিনাকে বিচার করা উচিত ছিল, কতটুকু যুক্তিযুক্ত? দেখেন, শেখ হাসিনার বিচার তো সরকারও করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা নিজে বিচারের মুখোমুখি হতে চায় কিনা, উনি বিচার ব্যবস্থার প্রতি ওনার শ্রদ্ধা আছে কিনা। ওনার যদি শ্রদ্ধা না থাকে তাহলে যেখানে উনি যে নিজের ইচ্ছায় যদি আরেক দেশে চলে থাকেন, তাহলে তাকে তো বাস্তবিক অর্থে বিচারের মুখোমুখি করাটা খুবই কঠিন। আওয়ামী লীগকে একদম শূন্য করার জন্য কি এই ধরনের প্ল্যান করা হচ্ছে? আওয়ামী লীগকে কেন শূন্য করতে হবে? আওয়ামী লীগ কেন এই বাড়ি, যে 72টা বাড়ি বা 57টা বাড়ি ভাঙছে, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা যেভাবে মানবাধিকার হরণ করেছে, যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে নির্বিচারে, যেভাবে জ্যান্ত মানুষের উপরে পুলিশ গুলি করেছে, ফায়ারিং করেছে, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ধন্যবাদ সাইদ বাকি। আমি যাচ্ছি আমিনুল ইসলাম, গণ অধিকার পরিষদ। সেম প্রশ্ন আপনার জন্য, যে 32 নাম্বার কেন ভাঙা হলো? এবং এবি পার্টির সাইদ বাকি বললেন যে এটা মানুষের একটা ক্ষোভ, এই ক্ষোভটা মানুষ আবার হচ্ছে যে আবার সংগঠিত হচ্ছে, আবার অন্যায় করা হবে, এইটাকে ভেটো দেওয়ার জন্য এটা করা হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ ফারুক ভাই আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আসলে 32-এ আসার আগে আমি একটু ফ্যাসিবাদ সম্পর্কে একটু বলতে চাই। শিওর। সো ফ্যাসিবাদ আসলে কেন হলো এবং ফ্যাসিবাদ হওয়ার পিছনে দায়ী কারা, এটা কিন্তু আমরা কখনো আইডেন্টিফাই করি নাই। এই ফ্যাসিবাদ তৈরি হয়েছে একটা আইডিওলজি, একটা আইডিওলজিকে আমরা শেখ হাসিনা গত 17 বছর আমাদের মধ্যে জোর করে দিয়ে দিছে। তো আমাদের প্রশাসনে যান, আমাদের আইন বিভাগে যান, বিচার বিভাগে যান, সব জায়গায় আমাদের এই ফ্যাসিবাদের চরিত্র আছে। কেন? এই আইডিওলজিটা আমরা জোর করে আমাদেরকে খাওয়ানো হয়েছে। এই কারণেই কিন্তু গত 17 বছর কোনো রাজনৈতিক দল চেষ্টা করেও এই ফ্যাসিবাদকে তাড়াতে পারে নাই। ফ্যাসিবাদ এখানে একটা জিনিস আমি দ্বিমত করব, আমার সদ্য বিএনপির ভাই, ওনারা একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন। ওনারা কিন্তু বোল্ড স্টেটমেন্ট দিতে চান না। এজন্য কিন্তু যেটা হয়, হাসান মাহমুদ সাহেব বলেন বিএনপি রাজি থাকলে আমরা জোট করতে রাজি আছি। সো এটা প্রমাণ করে ওনারা চান সবাইকে নিয়ে চলতে। এখানে ফ্যাসিবাদ হোক, এখানে সাধারণ মানুষ হোক, সবাইকে চান। সো আমি যদি ফ্যাসিবাদ আমার ভিতরে থাকে তাহলে আমার চরিত্রই তো ফ্যাসিবাদের মতোই হবে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা ওনাদের একটা বোল্ড স্টেটমেন্ট দরকার। ওনারা আসলে ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে, এই স্ট্যান্ডটা এখনো ক্লিয়ার না। তারপরে আসি আমি 32 নিয়ে। 32 বাঙ্গার যুক্তিকতা আছে কিনা এটা আসলে জনগণ দেখবে। এই বাঙ্গার যুক্তিকতা আমি তখনই বলবো যেহেতু এটা ভেঙে গেছে। আমার কাছে মনে হয় এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি এই ভারত থেকে লাইভ না করতো, ভারত থেকে উস্কানি না দিত, আমার কাছে মনে হয় এরকম একটা ঘটনা ঘটতো না। এখানে আমি এটাকে প্রাউডলি বলবো না এটা ভালো হয়েছে, বাট এটা অবশ্যই মব কালচার দেশের জন্য খুব অবশ্যই ভালো না। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আসিফ মাহমুদ যখন উল্লাস করছে, একজন সরকারের উপদেষ্টা যদি বলে আমি মব কালচার আমি সাপোর্ট করতেছি, তাহলে সরকার চালাচ্ছে কে? আবার পরে বলে আমরা তো সেনাবাহিনীকে তো জনগণের এগেনস্টে দাঁড় করাইতে পারবো না। তাহলে দুইটা স্টেটমেন্ট হয়ে গেল না? যদিও আসিফ মাহমুদ আমাদের ফিলোসফি ধারণ করে, আমরা আশা করছিলাম ওদের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো, আমরা এখনো আশা করি ভালো কিছু পাবো, বাট প্রত্যাশা ওরা পূরণ করতে পারে নাই। শেষ যে টপিকটা হচ্ছে আপনি যেটা করছেন সাগরুনি, আই থিঙ্ক এটা নিয়ে একটু পরে আমি কথা। বাট আপনাদের আরেকটা প্রশ্ন, এই যে এখন 32 নম্বর তারা ভাঙলো, নুরুজ্জামান সাহেব বললেন 57টা বাড়ি ভাঙছে, যদিও আমরা জানি যাদের বাড়ি ভাঙছে তারা কেউ ফেরেশতা ছিলেন না। তারা বাংলাদেশ থেকে খাইতে একদম তলাবিল জুড়ি তৈরি করে ফেলছে এবং কত 100,000 কোটি টাকা বাহিরে আছে আনলিমিটেড। বাট তারপরেও যেটা কথাটা আমি বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন তাদের প্ল্যানটা হচ্ছে যে তারা যাবে টুঙ্গিপাড়াতে। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? টুঙ্গিপাড়া আসলে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কোথায় আছে? টুঙ্গিপাড়ার যে শেখ মুজিবুর রহমানের যে টুঙ্গিপাড়াতে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ থাকলে আসলে এতদিনে টুঙ্গিপাড়ায় অনেক আন্দোলন হইতো, বিপ্লব হইতো, এগুলা কিছু আমরা দেখি নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? গত 17 বছরের আওয়ামী লীগ প্রশাসনে আছে,
গত 17 বছর যারা পুলিশে নন ক্যাডার হিসেবে যুক্ত হয়েছে, যেটা বেনজির সাহেব এখন বলল 90 ভাগ 90 যেমন বেনজির বললো 90 পুলিশ আমাদের সাথে আছে। এই হচ্ছে আওয়ামী লীগ আছে, ওই প্রশাসনে আছে, আওয়ামী লীগ আছে আমাদের আমলাদের মধ্যে আছে, আওয়ামী লীগ আছে আমাদের বিভিন্ন বড় বড় সেক্টর আছে, আমাদের অনেকগুলা প্রবাসী অধ্যুষিত অনেকগুলা কি বলে কাউন্সিলর আছে, কাউন্সিলরে আওয়ামী লীগ আছে। ওদেরকে বিতাড়িত করতে হবে, এটা কিন্তু একদিনের প্রসেস না, এটা ইট টেকস টাইম। সো এই জিনিসগুলোতে আমাদের ফোকাস করতে হবে। আপনার মনে হয়? আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একটা ফিলোসফি, একটা আইডিওলজি। আওয়ামী লীগ নামটা যতদিন পর্যন্ত আমরা মুছে দিতে না পারবো, আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করা সম্ভব না। আপনি কি মনে করেন নামটা মুছে দেওয়া উচিত? আমার কাছে মনে হয় নৈতিকভাবে এবং তার যথেষ্ট কারণ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা উচিত। হোয়াট ইজ দ্য রিজন? কেন কেন আপনি মনে করেন? রিজনের আসলে অভাব নেই। আপনি যদি রিজন খুঁজতে চান, এরকম কয়েক লক্ষ আমি রিজন দিতে পারবো। শুধুমাত্র যদি আপনি ওই গণহত্যাকেই যদি আপনি কারণ হিসেবে ধরেন, একটা দল বা একটা জাতির বা একটা গোষ্ঠীর যখন একটা দেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়, তখন এই দল বা গোত্র বা গোষ্ঠী নিষিদ্ধ করা যায়। এটা আমাদের সংবিধান এলাও করে। তাহলে আমাদের সংবিধান যেহেতু এলাও করতেছে, তাহলে আমরা কেন নিষিদ্ধ করতেছি না? ধন্যবাদ আমিনুল ইসলাম। আমি যাচ্ছি আজম আলী সাহেব। আমি উনার কথা ধরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, 32 নাম্বার থাকা বা এটাকে একটু সংরক্ষিত রাখি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নামটা মুছে দেওয়া অর্থাৎ নিষিদ্ধ করা উচিত। আপনি কি মনে করেন নিষিদ্ধ করা উচিত? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এবং প্রথমত যে আজকে বেশিরভাগ আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা, যেহেতু আওয়ামী লীগের প্রতিনিধি নাই, আর আওয়ামী লীগ আছে কি নাই এটা তো আপনারা বুটোর করে গেলে দেখবেন আওয়ামী লীগ আছে কি না, এটা হইলো তো অন্য ব্যাপার, জানি। কারণ জোর করে তো কিছু করা যায় না। তো আমি এখানে বলতে চাই যেটা আপনার যেসব শুরু হয়েছে, আমাদের জাতির প্রত্যাশা কি ছিল এই সরকারের উপর? এই যে তত্ত্বাবধায়ক সরকার বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এটা নাম হচ্ছে বৈষম্য, কেউর প্রতি বৈষম্য করা যাবে না। হ্যাঁ, বৈষম্য তো শুরু হয়েছে কার সাথে? এই তো রাস্তাঘাটে শুরু হয়েছে, পাবলিকের সাথে শুরু হয়েছে। রাস্তাঘাট এখন বন্ধ হচ্ছে, কোথায় কোথায় আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে। আন্দোলন তো না, অধিকার আপনি এমন ভাবে আন্দোলন করবেন যাতে অন্যর ক্ষতি না হয়, আন্দোলন করবেন, রাস্তাঘাট বন্ধ করবেন। সব আমাকে বলতে দেন। আমার এই যে গাপ্পা সাহেবও বলেছেন, আওয়ামী লীগকে এখানে এই নুরুজ্জামান সাহেব, এই আওয়ামী লীগকে আমরা প্রোটেক্ট করছি না, আমরা প্রোটেক্ট করতে চাই দেশকে, জাতিকে। কারণ হচ্ছে কি, অপরাধ একজনে করেছে, কে? যে কোনো মনে করেন অপরাধ আমি করেছি, একজন করছে, মনে করেন একজন করেছে, একটা ফ্যামিলি তো হয়তো একজনে অপরাধ করেছে, তার ছেলে বাচ্চা এগুলো তো অপরাধ করে নাই। আপনি একটা বাড়ি জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, এতে মহিলাও আছে, অসহায় শিশু, অবুঝ শিশু আছে, তারাও তো আতঙ্কিত হবে। অবশ্যই, হ্যাঁ, জাতি এটা প্রত্যাশা করে। ছোট্ট একটা প্রশ্ন, না শুনে প্রশ্ন করবেন, আমাকে বলতে আমি এই কথার প্রেক্ষাপটে একটা প্রশ্ন করি। ধরেন 300 আসন বাংলাদেশে, 300, আপনি তো খুব সিনিয়র মানুষ, 300 আসন বাংলাদেশে, 300 আসনের 300 জন এমপি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, ছিল না? ছিল তো। একজন আওয়ামী লীগ, আচ্ছা এটাও বাদ দিলাম, এমপি বাদ, বিভাগীয় সভাপতি আওয়ামী লীগের এটাও বাদ, জেলা প্রেসিডেন্ট এটাও বাদ, ওয়ার্ডের একজন প্রেসিডেন্টের নাম বলতে পারবেন যিনি সৎ ছিল আওয়ামী লীগে? এই কথাটা আমরা বলতেছি যে অসৎ হোক, দুর্নীতিবাজ হোক, তার বিচার হবে, সে আইনের আওতায় হবে। এই বাংলাদেশের জনগণ কত হাজার পুলিশ পোষণ করছে, তাদের ভরণ পোষণ করতে বেতন দিতেছে না? আইন আদালত আছে না? সেনাবাহিনী আছে, র্যাব আছে। আপনি যদি আইন হাতে তুলে নেবেন, তাহলে পুলিশের দরকার কি, আর র্যাবের দরকার কি, আদালতের দরকার কি? আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পালাইয়া গেছে, তার বিচার হবে, সে পলায়ন করছে, তার আইনের প্রতি শ্রদ্ধা নাই। আইন আদালত বলেছে কোন আসামি পলাতক, তাকে যদি তার বিরুদ্ধে বিচার হবে, তার বিরুদ্ধে সাজা হবে, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে, কিন্তু আপনি কেউর সম্পত্তি ধ্বংস করবেন না। এই যে আপনি 32 বলতেছেন, এই 32টা যদি সরকারের ক্ষমতা থাকে, সরকার একোয়ার করতে পারত। সরকার এটা সরকারের অধীনে নিয়ে এটা বাসা বাড়ি ভাড়া টাড়া দিয়া সরকার করতে পারে। কিন্তু এটা মইনুল রোড থেকে বেগম খালেদা জিয়াকে কেন বাইর করছে? আচ্ছা, মইনুল রোড থেকে যদি
জিয়াউর রহমানের স্মৃতি খালেদা বিজড়িত। জিয়াকে যদি অন্যায় যদি শব্দটা কেন বাইর করছে তো। হ্যাঁ বাইর করছে, যদি অন্যায় বাইর বাইর করছে, করছে। অন্যায় করে যদি, তাহলে যদি অন্যায়ের আবার কেন? বিচার হবে নাকি? হইছে নাকি না, বিচার? এটা আদালতে যান, হইছে বিচার 15 বছর হইছে? আদালতে যান। 15 বছর হইছে এখন নাকি? আপনারা বলতে হবে যে আদালতের প্রতি সম্মান আদালতে আছে। হিয়ারিংই হয় নাই, এর মধ্যে বাইর করে দিছে। এখন আপনারা যাকে খুশি তাকে ধরবেন, যাকে খুশি তাকে মারবেন, এইভাবে তো দেশ চলতে কাকে পারে না। ধরছে বলেন? এই যে ভালো দেখেন, মানুষ- একজন ভালো মানুষ শুনেন, ধরছে বলেন। এর যে লজ্জিত আমাদের রাষ্ট্রপ্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি বলেছে এটা ঠিক না, নাকি? এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কি, এই যে একজন দপ্তরবিহীন উপদেষ্টা আছে না, মাহফুজ আলম, উনি বলেছে এগুলা ঠিক না, ঠিক নাকি? বলেছে, ওদের সরকার থেকে সরকার। বলেছে এগুলা ঠিক না। বিএনপি থেকে বলেছে দায়িত্বশীল আচরণ করতে হবে, নাকি? এখানে দেখেন একটা হামলা হইলো, ভাঙচুর হইলো, কত লুটপাট শুরু ঠিক হয়েছে। আছে, আমার হ্যাঁ, হ্যাঁ। যার মনে হয় এটা নিয়ে যাচ্ছে, সে এটা নিয়ে যাচ্ছে, নাকি? এটা কি শুরু হইলো? এটা মোগর মুলুক নিয়ে। আমরা আওয়ামী লীগকে সমর্থন করি না, কোনো দুর্নীতিবাদের সমর্থন, আমার দলেরও যদিও আপনারা আওয়ামী লীগ সমর্থন না করেন না, না? জাতীয় বাড়ি থেকে যদি কোনো দুর্নীতিবাজ হয়ে থাকে, তার বিচার হোক, আমরা একদম উপক্ষ নেই না, নাকি? দুর্নীতি আমরা কখনো সমর্থন আপনার করি এই না। কথা প্রসঙ্গে দর্শক কি বলে? এখন আপনি বলেন, আপনি বলেন এখান থেকে হাঁস নিয়ে যায়, মুরগ নিয়ে যায়, ডাইল নিয়ে যায়, ফালং নিয়ে যায়, আচ্ছা এটা কি? আচ্ছা, আমি আসছি পাতানো আদম আলী সাহেব, আমি নির্বাচন আসছি। এটা কি? কলার, আসসালামু আলাইকুম। এটা বলতে আমাদের বলতেন আইনের শাসন করে। আমি আসছি কলার, আসসালামু আওয়ামী লীগ দুষ করেছে, আওয়ামী লীগ কুকুরের ফায়ে কামড় দিয়েছে, তাই বলে আমরাও কামড় দিব নাকি? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে শুনতেছেন? জি শুনছি, বলেন আপনার প্রশ্ন কি? আপনার অতিথিদেরকে আমি সালাম দেই। আমাদের বাংলাদেশের ছাত্রদের বিজয় এখন বর্তমানে বাংলাদেশের সরকারের ক্যাবিনেটও ছাত্রগণ আছে, ছাত্রকলদের বিজয় 32 নম্বর কেন ভাঙ্গা হলো, আমি তার বিবরণ দিতাম চাই। এটা শেখ হাসিনার ভাষণের জন্য নয়, এটা হলো এনডিআর মিডিয়ার জন্য। এনডিআর মিডিয়ায় যখন শুধু 32 নম্বর দেখায় বাংলাদেশে, আর কিছু দেখায় না। আর বিএনপি আসলে বলে, পাকিস্তানে বলে যে আমার ভাই, আর জাতীয় পার্টি আল্লাহর বাড়ি চলে যায়। এখন আমাদের প্রয়োজন হলো হিন্দুস্তানে আমরা গরিব, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আবারও একটা কথা বলি, কি উনার নাম হচ্ছে শফিকুল আলম সাহেব, কুরেশি সাহেব, প্লিজ সাবজেক্টের বাহিরে কথা বললে অটোমেটিক কাটা যাবে, কারণ কন্ট্রোল রুমে যারা আছেন ওনারা আমার থেকে বেশি শিক্ষিত, ওনারা বুঝেন ভালো যে কোনটা কাটতে হবে, কোনটা রাখতে হবে। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। কল আমি শুনতে পাচ্ছি না, আমি আপনাদের কাছে আবার আসছি, আমি একটু যাচ্ছি আবার। নুরুজ্জামান ভাই, জি বলেন, আপনি বলতে চাচ্ছিলেন। আচ্ছা দেখুন, আমি আপনার আলোচনা করবেন, নোট করছেন, তার আগে আমি একটা প্রশ্ন আপনার জন্য রেখে দিই। প্রশ্নটা হচ্ছে যে উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত যে অপরাধী একটি সংগঠন হিসেবে। আর আমার একটা ছোট্ট প্রশ্ন, যেটা গত অনুষ্ঠানে আমরা হাফ আলোচনা করছি, শেষ করতে পারিনি, সেটি হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ অপরাধ করছে, হত্যাযজ্ঞ করছে, মার্ডার করছে, এটা আমরা সবাই জানি, বাট আপনার কথা অনুযায়ী যে এখনো এটা ট্রায়াল হয় নাই, বিচার হয় নাই, তাই? এবং এই বিচার হওয়া পর্যন্ত, টিল জাজমেন্ট আসা পর্যন্ত আওয়ামী লীগ আগামী আপকামিং কোনো নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবে না, এটা কি যুক্তিযুক্ত কিনা? থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। একটা হচ্ছে প্রমাণিত, আর একটা হচ্ছে পারসেপশন। পারসেপশনটা হচ্ছে যে ইয়েস, আওয়ামী লীগ গত 15 বছরে যে পরিমাণ অপরাধ করেছে, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। কিন্তু আপনি আদালত কর্তৃক যদি আপনি লিগ্যাল সেন্সে আসতে চান, আইনি ভাষায়, তাহলে ইয়েস, কোনো একজন জাজ বলতে হবে কোর্ট ট্রায়ালের মাধ্যমে যে ইয়েস তিনি অপরাধী। কিন্তু অপরাধী না বললেও পারসেপশনটা সমাজে, দেশের 95% মানুষ মনে করে ইয়েস দে আর দ্য করাপ্টেড ক্রিমিনালস, তাদের বিচার হওয়া উচিত। আমি সহজ কথা বললাম। বাট ইলেকশন, তারা কি ইলেকশনে? আমি আসছি আগে আপনার ইলেকশনের আনসার আমি আসবো। আমার এই ভাই একটা কথা বলছেন যে আমি ডিপ্লোম্যাটিক আনসার দিই। দেখুন, ডিপ্লোম্যাটিক আনসারের কথায় যদি আমি আপনাকে একটু বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন তার রাজনৈতিক পরিপক্কতা এবং দীর্ঘ প্রায় 60 বছরের 6 দশকের রাজনীতির অভিজ্ঞতা থেকে যখন কথা বলেন, আমাদের অতিমাত্রায় উৎসাহী বা রাজনীতিতে অকাল পক্ষরা, আমি শব্দটা বলবো অকাল পক্ষ, আমি সমন্বয়কদের অকাল পক্ষতা বলে একটা টকশো করেছিলাম এক জায়গায়, আরেকটা চ্যানেলে। অকাল পক্ষতা, তারা অনেক সময় তাকে কটাক্ষ করে কথা বলেন, কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বলেন, আজকে 3 দিন পরে ডক্টর শফিকুর রহমান সাহেব, মাহফুজ আলমরা, ফরহাদ মাজাররা, মাহমুদ রহমানরা সেটাই বলেন। আমি আপনাকে তথ্য প্রমাণ সহ দেই। আচ্ছা, এই মাহফুজ আলমের স্টেটমেন্ট আজকে আপনি দেখেছেন যে মব জাস্টিস দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।
এটা মাহফুজ আলমরা এখন বুঝতেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন এই রাজনীতি বন্ধের ব্যাপারে বলুন এবং রাজনীতিতে পরমত সহিষ্ণুতার কথা বলুন, অনেকেই বলছেন যে, অনেকে বলেন যে বিএনপি নাকি সুশীল হয়ে গেছে। এই যে একটু আগে শুনলাম আমি যে ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন, আমাকে আপনার চ্যানেলে আরেকজন আলোচক বলছিলেন যে আমি নাকি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি। আমি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করা না, আমি স্পষ্টতই বলছি, আপনাকেও বলছি, আওয়ামী লীগ নিঃসন্দেহে কিনা আপনারা কি একটু সফট না, সফট মোটেই সফট না। আমি প্রত্যেককে বিচারের আওতায় আনতে চাই আমি, ইনক্লুডিং জামায়াতে ইসলামী। জামায়াতের রাজনীতি যখন বন্ধ করেন শেখ হাসিনা ওয়াজেদ পদত্যাগের 3 দিন আগে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল আমরা রাজনীতি বন্ধের পক্ষে নই। বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বহুমত বহুপথে এর মতামত প্রতিফলিত হবে, সেখান থেকে আলোচনা করে ভালোটা আমরা গ্রহণ করব। এটাই বিএনপির রাজনীতি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এখন শেখ হাসিনা যে অপরাধ করেছে, তার আওয়ামী লীগ যে অপরাধ করেছে, তারা পালিয়ে গেছে অপরাধের কারণে, সেটা হতে পারে। এখন শেখ হাসিনাকে আপনার কী করা উচিত? ইউ শুড ব্রিং হার টু বাংলাদেশ। সে তো আসবে না। সে যদি না আসে, সেক্ষেত্রে আপনি কী করেন? তার অনুপস্থিতিতে রায় দেন। তখন যখনই সে দেশে আসবে তাকে জেলে ঢুকতে হবে। এখন সে না আসলো দেখে প্রশ্নটা আসছে যে তার স্থাপনা সব পুড়িয়ে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। এমনকি আজকে এই একটু আগে আমি দেখলাম, আজকে একটা বেয়াদব বলতেছে, বেয়াদবি আমি বলবো এগুলাকে, সে গিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে কবরস্থান ভেঙে ফেলবে। না, সে বলছে, না বেয়াদব আমি এই কারণে বলছি, সে বলছে গুরুস্থান গিয়ে যে ভাঙতেছে, গুরুস্থান ভেঙে ওই জায়গায় নাকি আগুন দিয়ে দেবে। না, আমরা অবশ্যই এটা কি, এটা মুসলমান হিসাবে আপনি বলেন সবার এটা কি ল্যাঙ্গুয়েজগুলোকে একটু রাইট পজিশনে রাখি। থ্যাংক ইউ। আমি সেটাই তো বলতেছি, আমি তো সেটাই বলতেছি যে এই ধরনের কথা না বলাই আমাদের উচিত। এই ধরনের কথা থেকে আমাদের বের হওয়া উচিত। আমি ওনার সাথে একটু একমত, আমিনুল ইসলাম সাহেবের সাথে, যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। না খুব আমি তো আমি শেষ করি না, খুব আমি অস্বীকার করছি না। এবং শেখ হাসিনা, আমি তো এই আপনার চ্যানেলে উনি ক্ষমতায় থাকার সময় বলেছি, শেখ হাসিনা যে পরিমাণ অপরাধ করেছে তাকে কয়েকবার ফাঁসি দেওয়ার মতো যথেষ্ট এভিডেন্স আছে। শেখ হাসিনা দলের অনেকে আছে, অ্যাটলিস্ট 100 জন এমপি হবে, এত বড় অপরাধ করেছে, খুন গুম হত্যা এদের। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি তো দৌড়ে এনে কাউকে এনে ফায়ারিং স্কোয়াডে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে গুলি করে মারতে পারেন না। আপনি মারতে হবে, মানে ফাঁসি দিতে হবে, বিচারের মাধ্যমে তার ফাঁসি দিতে হবে। আমি সেটাই বলছি, রুল অফ ল ইস্যু করতে হবে। আপনি আমাকে বলেন তাদেরকে কি নির্বাচনে অংশগ্রহণ আর টিল জাজমেন্ট আসা পর্যন্ত দেওয়া কি উচিত? ওয়েল, নির্বাচনে আমি কি মনে করেন আপনি? আমি ওই কথাটা যাচ্ছি। আপনার আমার একটা কথা বাকি আছে। বলেন। হ্যাঁ বলেন। এই যে 32 নম্বরটা ভাঙ্গা হয়েছে, এই 32 নম্বর বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনীতির জীবনেও অনেক ভুল আছে। তার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল বাকশাল করাটা এবং গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনা করা। কিন্তু তারপরেও, তার হত্যার পরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে 5 বছর ছিলেন, তিনি 32 নম্বর ভাঙেননি। এরশাদ সাহেব 9 বছর ছিল, সেই 32 নম্বর ভাঙেনি। বেগম খালেদা জিয়া 10 বছর ছিল, বেগম খালেদা জিয়া এটা ভাঙেনি। আবুল হাসনাদের মতো লোক, যার বিছানায় এখনো প্রস্রাবের গন্ধ রয়েছে, সে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে যায়। ইতিহাস, হিস্ট্রি উইল রিপিট। আচ্ছা, আমি ছোট্ট, আপনি না, বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙেছে বলেই, দাঁড়ান আপনি শুনেন, বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙেছে বলেই হিস্ট্রি রিপিটেড, শেখ হাসিনার বাড়ি ভাঙা হয়েছে। না, তারা অন্যায় করতেছে। আমি বলতেছি সেটা নেই, ওটা অন্যায়, মইনুল রোড অন্যায় নেই, আর এটা অন্যায় নাকি? না, আপনি বলছেন যে হিস্ট্রি রিপিট হয়েছে। রিপিট, তাহলে তো হিস্ট্রি যে রিপিটটা হয়েছে মানুষের আবেগের কারণে। তো এই মানুষকে আবার আপনি গালি দিচ্ছেন। না, আমি বলছি এই বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনা যে মইনুল রোডের বাড়ি ভেঙেছে, বিচারিক প্রক্রিয়া শেখ হাসিনা জেল দেওয়া উচিত ছিল। তো বিচার তো হয় নাই। বিচার আজকে না হোক কালকে হবে। শেখ মুজিবুর রহমানের বিচার হয়েছে 35 বছর পরে। আমি আপনার এই কথাটা আমি কোনো অর্থ মিলাতে পারছি না। 35 বছর পরে মুজিবের হত্যার বিচার হয়েছে। আমি একটু বলি, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, বেগম খালেদা জিয়ার আমল, এই কয়েকজনের আমলে আমি ছোট মানুষ, আমি হয়তো দেখি না, আপনারা অনেক সিনিয়র মানুষ, আজম আলী সাহেব অনেক সিনিয়র মানুষ, আমরা 3 জন একই জগতের মানুষ। আমি কখনো দেখি নাই যে শাপলা চত্বরে এইভাবে বাচ্চাদেরকে হত্যা করে আবার মানে পানি দিয়া, মেশিন গান দিয়া, আমি শেষ করি প্লিজ, আমি কখনো দেখি নাই যে আপনার বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যারা আর্মি, আমাদের লাস্ট আশা ভরসা স্থল, সে 57 জন মারে নাই এদেরকে, আমি বলবো না মারারও করে নাই, এমন ভাবে খোঁচানো হয়েছে তাদেরকে মেরে। এটা কোথাও আপনি বলছেন যে এটা জিয়াউর রহমানের সামনে হয় নাই, এটা এরশাদ সাহেবের আসনে সময় হয় নাই, এটা বেগম খালেদা জিয়ার সময় হয় নাই, তাহলে
কেন মানুষ ক্ষুব্ধ হবে না, কেন 32 নাম্বারকে এইভাবে করবে না? আমাকে বলেন। আরেক ভাই, আমি একটু অ্যাড করি আপনার সাথে। উনি যেটা বলেছেন যে 32 নাম্বার এরশাদ ভাঙে নাই, জিয়াউর রহমান ভাঙে নাই, খালেদা জিয়া ভাঙে নাই, তো উনি আবার এটা বলছেন হিস্ট্রি রিপিট। যেহেতু মইনুল রোড থেকে বেগম জিয়াকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে, সেই জন্যই 32 নাম্বার ভাঙা হয়েছে, এটা হিস্ট্রি রিপিটস। তো আমি যদি ওনার এই দুইটা আন্ডারস্ট্যান্ডিং একটু পর্যালোচনা করি, প্রথম হচ্ছে ডক্টর ইউনূসও কিন্তু 32 নাম্বার ভাঙে নাই, না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার প্রধান বা সরকারি দল ভাঙে নাই, এটা ভাঙছে কে? জনগণ। এখন আপনি যদি মনে করেন যে বেগম জিয়াকে অবৈধভাবে বাড়ি থেকে উচ্ছেদ করার ফলে সাধারণ জনতা ক্ষুব্ধ হয়ে 32 নাম্বার ভাঙছে, ইজ এ ন্যাচারাল জাস্টিস। তা আপনি তো মানে আপনার কন্ট্রাডিক্টরি করে ফেলতেছেন। একই সাথে আপনি বলতেছেন মইনুল রোড বাড়ি থেকে খালেদা জিয়াকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে, আবার আপনি একইভাবে বলতেছেন 32 নাম্বার তো আসলে ঠিক করা হয়, ঠিক হয় না। বলতে দিবেন, শেষ করতে দিবেন। আমি স্পষ্টতই বলছি যে শেখ হাসিনা যেটা করেছে মইনুল রোডের বাড়ি ভেঙে, সেটা অন্যায় করেছে, মানুষের ক্ষোভ আছে, কিন্তু ওই ক্ষোভের প্রতি উত্তরে বিএনপির লোকজন গিয়ে 32 নম্বর ভাঙে নাই, জনগণ ভাঙছে। এই জনগণ, আপনি ঠিক আছে, আপনি যদি জনগণ বলতে চান এদেরকে জনগণ বলে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা গিয়ে ভাঙে নাই, পরিষ্কার করা জনগণ। এখন বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা এটার জন্য বিচার করত। বিএনপি কোনো উগ্র মৌলবাদী বা জঙ্গি কোনো সংগঠন নয় যে কেউ বাংলা আবার গিয়ে উল্টা ভেঙে দেবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সহজ কথায়। ওকে, থ্যাংক ইউ। বিএনপি যেটা প্রয়োজন, আমি যেটা আবারও বলছি, আমি একটা মানে দায়িত্বশীল দলের প্রতিনিধি হিসেবে আমি এইটুকু বলবো, আমরা রুল অফ ল এনশিওর করতে চাই। থ্যাংক ইউ। কলার আসসালামু আলাইকুম। আমি আসছি। কলার আসসালামু আলাইকুম। আইনি প্রক্রিয়া আমরা বিচার করতে চাই, আমরা জঙ্গি সন্ত্রাসী নই। জি, কলার আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ফারুক ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাদেরকে। আমি খুবই মুগ্ধ হয়ে আমাদের আলোচকদের শুনছিলাম, খুবই গম্ভীর আলোচনা। আমার কোয়েশনটা একটু জেনারেলাইজ হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের এই পরিণামের জন্য তাদের জ্ঞানী দায়ী। এটা তো উন্নয়ন করার পরেও তারা কিন্তু যে ক্ষমতা টিকে রাখতে পারে নাই। রাইট। তো আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা যে জেনারেশন সত্যিকার অর্থে যে বাংলাদেশ চেয়েছিলাম, ইনকাম গভর্নমেন্ট থাকা অবস্থায় আমরা দেখলাম আওয়ামী লীগ সরকার থাকে তো বিএনপি আমাদের উপর হামলা দিতে। তো এট দ্য মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যারা জীবনে মিটিং মিছিলে যায় নাই, দিন মজুর, দিন আনে দিন খায়, ওদেরকেও আপনার মামলাতে ফাঁসানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বিভিন্ন করা হচ্ছে আর কি। কোয়েশ্চন হচ্ছে যে বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, তারা বা তাদের এই ইউজ করে এখন যে জেনারেল মানুষদেরকে হয়রানি করতেছে, তাহলে আমরা কি আদৌ কি বাংলাদেশ চাইছিলাম? এই হয়রানি কি সরকার করছে, না বিএনপি করছে, না আদার্স পার্টি, কে করছে স্পেসিফিক আপনার মতে? এই আমার কাছে একদম ক্লিয়ার এক্সাম্পল আছে যে বিএনপি যে এখন তারা 15 বছর পরে গত থেকে বের হয়েছে, হওয়ার পর এখন দেখা গেছে যে হঠাৎ করে ক্ষমতা পাইয়া এখন নট অনলি আওয়ামী লীগ, জেনারেল মানুষ, আমি বললাম তো যারা দিন আনে দিন খায়, এই বুড়ো ক্ষেতের কামলা, তাদেরকে পর্যন্ত আপনার মামলাতে দিয়ে হয়রানি করতেছে। হচ্ছে গিয়ে যারা ক্ষমতায় না দেওয়ার আগেই এরকম অবস্থা করতেছে, এই 15 বছর যে তারা অভুক্ত ছিল, ক্ষমতায় গেলে কি করবে, এটা একটা কোয়েশ্চেন। আপনারা কিভাবে দেখছেন? জি, এটা নুরুজ্জামান ভাই অ্যানসার দিবেন একটু পরে। জি জি জি। আর আমরা যে জনস্বাধীন বাংলাদেশ চাইছিলাম, আসলে বাংলাদেশ কোন পথে? আমরা কি আসলে আমাদের এক্সপেকটেশনের বাংলাদেশ পেতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ কোন পথে আমিনুল ইসলাম সাহেব বলবেন, আর বিএনপির যে এলিগেশনটা ওনারা বলছেন এটা বিএনপির ভাই বলবেন। আমি যাচ্ছি পরবর্তী কলে, আমি আসছি আপনার কাছে একটু পরে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। ওয়ালাইকুম, একটু লাউডলি বলেন। ওয়ালাইকুম আসসালাম। শেখ মুজিব সাহেবর 32 নম্বর যে বাড়ি ভাঙ্গার কারণ হইল শেখ হাসিনা দোষে। শেখ হাসিনা এই বাসন দিত না, এই বাড়ি ভাঙ্গা হইতো না। আর এই বাড়ি ভাঙছে জনগণে, এখন জনগণের উপরে কোনো কেস মামলা হইতে পারত না। যদি কেস মামলা যেও দিবা জনগণের উপরে, জনগণ এবার ও সরকারের উপরে বিরোধী দলের
বিরোধীভাবে এবার এই বহু সরকারের বিরুদ্ধে। বাট আপনি কি মনে করেন এটা জনগণকে বিজ্ঞানে নিয়ে সরকারে হ্যাঁ। এই যত প্রবলেম হয়েছে এই 1 ফেব্রুয়ারি এটারে নিয়ে সরকারি এটারে যে করছে এরারে মাপ দিত ও খরর 5 আগস্টের যেটা মাপ হয়েছে আউটা ওলা মাপ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে অবশ্যই নুরুজ্জামান সাহেব শুনছেন যে কারণ শেখ হাসিনার ভাষণ এবং জনগণ ভেঙেছে, জনগণের জন্য কোনো মামলা হবে না। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন প্লিজ। ফারুক ভাই শুনতেছেন? শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফারুক ভাই, প্রথমে আপনার প্যানেলের কাছে আমার সালাম। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্যানেলের চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য নুরুজ্জামান ভাইকে। জি, এইটাই হচ্ছে আসল রাজনীতি। উনি একটা দলের কর্মী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন। উনি আমরা সবাই জানি উনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, অথচ সেই দলেরই সমালোচনা করে উনি আজকে দিচ্ছেন এবং উনি আপনাকে 32 নম্বর বুঝাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন খালেদা জিয়ার বাড়িতে। ভাই, আপনার যে 24টা রাখছেন আজকে ফেসিবাদ, ওইটা তো আনসার আছে, আপনি কেন পিছনে যাচ্ছেন ভাই? আর আরেকটা আমি আবার আসতেছি, একটু আগে যে ভাই নুরুজ্জামান ভাইকে ডিফেন্ড করলেন, ইউনুস সাহেবের কথা বলে, ইউনুস সাহেব তো কিছু জানে না। ভাই, এখন কি বাংলাদেশে কি কোনো সরকার নাই? একটা সরকার না থাকলে কিভাবে বোল্ডারাস কিভাবে আসে ঘরে বাইরে, আপনি বলেন ফারুক ভাই। এই যারা এখন উপদেষ্টা আছে ওরা তো পূর্বের মন্ত্রী মর্যাদায় আছে, ওনারা সম্পূর্ণ রাষ্ট্রের যা ফেসিলিটি পাওয়া, আগে যে ফেসিলিটি বললেন বা যেইটাই বললেন যারা পাইছে, ওনারা সঠিকভাবে একেবারে 100% এক একজনের 3-4টা গাড়ি দৌড়াচ্ছেন। ওনারা কি আমাদের এই জনগণের টাকার ট্যাক্স নিয়ে আমরা বলবো আসান ভাই আর আমরা বলবো সার্জিস ভাই আপনারা একটা মিটিং করে আসেন, আমরা সব একত্রিত হই আর একটা বোল্ডারেস ডাকি, ডাকি আমরা ভেঙে ফেলি? তাইলে কি এই সরকারের দ্বারা তো জীবনে সম্ভব না ফেসিলিটির বিচার করা? সব পৃথিবীতে একটা আইন আছে ফারুক ভাই। আপনি যে দেশে আছেন ওই একটা অপরাধ করলে পুলিশ আছে, পুলিশ নিয়ে যাবে। বাংলাদেশে পুলিশের ব্যবস্থা আমাদের দেশের মতো না, কিন্তু একজন খুনি যখন খুন করে ফারুক ভাই, তার একটা সিস্টেমে আসতে হয়। তাকে হাইকোর্টে প্রথমে যেতে হয় না, প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপর আছে হাইকোর্ট, তারপর আছে সুপ্রিম কোর্ট। এটা একটা আইনের ভাবে ধারায় ভাবে যেতে হয়। সংক্ষেপ আপনার প্রশ্নটা কি? আপনার হাতে জি জি, একদম স্পেসিফিক কোশ্চেনটা কি? প্রশ্নমূলক হবে না, আপনি বলেন ফারুক ভাই। কোশ্চেনটা কি? একদম আমার প্রশ্নটা হচ্ছে ফারুক ভাই, ফেসিবাদ মুক্ত রাজনীতি যে টপিকটা আপনি রাখছেন, এই সরকারের 6 মাস অতিবাহিত হয়ে গেছে। আপনি সাংবাদিক, আপনি জানেন কিনা, আজকে দেখছেন কিনা, আজকে গরম পানি ঢালতেছে সহকারী শিক্ষকদের। আজকে একজন ভদ্র মহিলা দেখলাম বাচ্চাকে নিয়ে গরম পানির কোনো মতে দাঁড়িয়েছে। আপনি যদি কামাল মাসুদ ভাই যদি কথার কথা, আমি আপনার 3টে প্রশ্ন পেয়ে গেছি, ধন্যবাদ। আমি 3টা প্রশ্ন রেখে গেলাম 3 জনের জন্য। আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন, আমি জানি উনি অনেক এক্সপ্লেইন করছেন, বিষয়গুলো জানা দরকার। ইয়েস, প্রাথমিক শিক্ষিকাদের উপরে গরম পানি দেওয়া হয়েছে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য? মন্তব্য কি করবো, বড় দুঃখ লাগে রাখি আর কি। আপনার ফেসিবাদ বলছেন, ফেসিবাদ মুক্ত, ঠিক আছে। এখন তো এই কদিন যদি ফেসিস্টটা পরে কে আছে ক্ষমতায়? আহমেদ ইসিস, এটা তো ঠিক। পাকিস্তানে যখন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছিল, তখন চাইলে তারা বাড়ি উড়িয়ে দিতে পারত, কিন্তু তারাও দেয় নাই, বাড়ি উড়িয়ে দেয় নাই। কেননা সরকার যে ইয়াহিয়া খান বলে নাই যে বাড়ি উড়িয়ে দাও। ভোটপুর যে সরকার, এইটা সরকারের ছাড়া এই কাজ হতে পারে না। 71-এ শুধু দেখলে দুঃখ লাগে। কিছু বলতে পারি এইটা শুধু, যে আমার যে আশা ছিল, আমার বয়স 70-এর উপরে ভাই, যে সময় আমি এই দেশে 67-তে এসেছি, আইয়ুব খানের আমল দেখেছি, ইয়াহিয়া খান দেখেছি, এরপরে তো বঙ্গবন্ধু দেখলাম, জিয়া দেখলাম, এরশাদ দেখলাম, খালেদা জিয়া দেখলাম, সবাই দেখলাম। এইরকম ঘটনা আগে ঘটে নাই। আচ্ছা, জি, ধন্যবাদ। দেশের অবস্থা আর কোনোদিন ভালো হবে না, কোনোদিন আমরা আশাও করবো না। এই যে আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু আলাপ করতে বলবো আপনার বাকি হিসাবে, এখন না, পরে। যে 71-এ 32 নম্বর ভাঙ্গা হয় নাই, এখন কেন ভাঙ্গা হয়েছে? যাই হোক, আমি যাচ্ছি এখন। আমি আপনাকে এরপরে আপনার কাছে আসছি। আমিনুল ইসলাম, প্লিজ।
আমি দুইটা জিনিস শেষ করি। প্রথমেই আমার বিএনপির বিজ্ঞ ওনার একটু আনসার দিই। উনি বলছেন অকাল পক্ষরাই আসলে এখন রাজনীতি করতেছে, তারপরে হচ্ছে উনি হাসনাতকে উচ্চতর পুলিশরা করছেন। এটা সত্যি কথা বলতে ওনারা পরিপক্ষ, ওনারা রাজনৈতিকভাবে প্রজ্ঞা, এজন্য ওনারা গত 17 বছর ধরে শেখ হাসিনার মতো ফেসিবাদকে সরাতে পারেন নাই। এই অকাল পক্ষরাই এই ফেসিবাদকে ক্ষমতা থেকে সরিয়েছে। সো এটা হচ্ছে বাস্তব কথা। ওনারা যদি না মানুক, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ জানে। দ্বিতীয় কথা হচ্ছে ওনারা কিন্তু বিভিন্ন মন্তব্য বা উনি এক্সাম্পল দিয়েছেন ডক্টর আপনার মির্জা ফখরুল ইসলামের, ওনাদের ডিপ্লোম্যাটিক অনেক কথা। ওই ডিপ্লোম্যাটিক কথা বলতে গেলে ওইখান থেকেই বোঝা যায় ওনারা কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন চান। অ্যাট দ্য সেম টাইম ওনাদের একজন জাতীয় নেত্রী রুমিন ফারহানা বলেন উনি এখন সেফ না, গত 17 বছর উনি সেফ ছিলেন ওনার লাগে। আবার আমরা ওইটাও দেখেছি উনি শেখ হাসিনার কাছে উনি ফ্ল্যাটও চান। তো ওইটা আমরাও দেখেছি কে আসলে কীভাবে চলতে চায়, কীভাবে আসলে কার রাজনীতি প্রমোট করে, এটা আমরা বাংলাদেশের মানুষ জানে। আসলে এগুলা বলার কিছু নাই। এরপরে 32 নিয়ে আসলে আমি একটু বলবো। 32 নিয়ে আমরা সবাই আলোচনা করতেছি। 32 হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই সরকার কিন্তু বর্তমানে ক্ষমতায় আছে 6 মাস। 6 মাসের মধ্যে 32 কোনো ভাঙা হয় নাই, কারণ 6 মাসের 32 ভাঙার কোনো প্রয়োজন পড়ে নাই। 32 ভাঙছে কি সরকার ভাঙছে? সরকার ভাঙে নাই। বাংলো কিভাবে? যখন শেখ হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছে, বলছে 32 থেকে দুর্গ করে ফেলো, তখন কি করবে এই সাধারণ জনগণ? তখন আপনি একটা জনগণ একটা রেগুলেশন হয়েছে, রেগুলেশনের পরে যখন একটা দেশকে দেখবেন, দেশের মানুষকে স্বাভাবিকভাবে দেখবেন না। ওদের স্পিরিট, ওদের জুলাইয়ের স্পিরিট কিন্তু এখনো ওদের মধ্যে আছে। সো ওরা তো স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারবে না। এট দ্য সেম টাইম যদি আপনি বলেন সরকার কেন প্রোটেক্ট করলো না, সরকার কিভাবে প্রোটেক্ট করবে? এখানে কেউ কি এক্সাম্পল দিতে পারবেন যে এরকম করলে এটা হইতো না? দেয়ার ইজ নো ওয়ে টু প্রোটেক্ট 32। কিভাবে 32 আমি প্রোটেক্ট করবো? 32 প্রোটেক্ট করার একমাত্র উপায় হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তোমরা ছাত্রদের এগেইনস্টে দাঁড়াও, ইউ হ্যাভ টু কিল দেম। দ্যাটস দ্য অনলি ওয়ে টু প্রোটেক্ট 32। এখন আমি 32 ভাঙার মতো কোনো সলিউশন নাই, একমাত্র সলিউশন হচ্ছে আমি মানুষকে মারবো। তাহলে আমার এই 32 দরকার নাই তো, আমি কেন আমার মানুষের এগেইনস্টে যাবো? এরপরে আমি একটা আনসার দিই। আমার সানি ভাই একটা কোয়েশ্চেন করছেন, বাংলাদেশ আসলে কোন পথে? হ্যাঁ, একটা দেশ যখন একটা রেগুলেশনের মধ্যে যায় তখন অনেক কিছু ঠিক থাকে না, ঠিক করতে সময় লাগে। বাট আমি ডেলি হোপফুল ছিলাম যে আমাদের নতুন ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর ইউনূস, সারা ওয়ার্ল্ডে ওনার সুনাম আছে। পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টকে উনি যদি একটা কল করেন ওনার সাথে মিটিং ফিক্সড হয়ে যাবে। এই ক্ষমতা আমার মনে হয় না পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের আছে। আমরা আশা করছিলাম অনেক ভালো কিছু পাবো। আনফরচুনেটলি ওনার সাথে কিছু এনজিও মার্কা উপদেষ্টা আছেন, যার কারণে আসলে হয় নাই। আমি রিয়েলি অ্যাপোলজিজ ফর মাই ওয়ার্ড, বাট এটা হচ্ছে বাস্তবতা। ওনাদের মধ্যে এই যে জুলাইয়ের স্পিরিটটা নাই। হয়তো 2 জন উপদেষ্টা আছে ছাত্র, তো ওনারা আসলে অত ম্যাচুরিটি নাই। এখানে আমরা যেটা শুরু থেকে বলে আসছি, এই মুহূর্তে সামগ্রিকভাবে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। একমাত্র জাতীয় সরকারই পারে এই দেশটাকে কন্ট্রোল করতে। সেই হচ্ছে বাংলাদেশ। তাহলে কি নির্বাচন দরকার নেই? না, নির্বাচন দরকার আছে। বাট আমি যদি তাহলে এই আন্দোলন কেন করলাম? যদি সংস্কার না করে আমি নির্বাচন দিই, তাহলে আমি নির্বাচনের মাধ্যমে তো আসবে, কেন প্যাসেজ আসবে? আচ্ছা আমি বলি, যদি এরকম নির্বাচনের মাধ্যমে, এখন এখানেও কিন্তু সমস্যা আছে। নির্বাচন, 2টা নির্বাচন হওয়া ডিফারেন্ট। এটা হচ্ছে স্থানীয় নির্বাচন, এটা হচ্ছে পার্লামেন্টের নির্বাচন। আপনি চাচ্ছেন স্থানীয় নির্বাচন না হবে, তার মানে স্থানীয় কাঠামো হচ্ছে দুর্বল হবে। যদি স্থানীয় নির্বাচন আগে না হয় তাহলে স্থানীয় প্রতিনিধি থাকবে না। তখন একজন পার্লামেন্টে আসবে, ওনার চয়েস মতো উনি যাকে চুজ করবেন, তুমি এই ইউনিয়নের চেয়ারম্যান হও, তুমি এই উপজেলার চেয়ারম্যান হও, ওই রকমই হবে। তাহলে এই পুরো যে এরিয়া আছে, এই এরিয়াটা কিন্তু এটা প্রেসিডেন্ট। তার মানে আগে আপনি চাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচন? অফ কোর্স, এটা হচ্ছে একটা ভ্যালিড একটা ডিসকাশন। এখানে আসলে কোনো বিরোধিতা করার সুযোগ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজম আলী সাহেব, আপনার কাছে প্রশ্ন তো আছেই, তার আগে আমি আরেকটা জিনিস যেটা আমি নুরুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, যে একটা কথা আসছিল যে যেহেতু আওয়ামী লীগ সরকারের অনেকেই মোস্ট অফ দ্য অপরাধ করছে, সেটা হত্যাযোগ্য, চুরি বাটপারি না, হত্যা করছে মানুষকে, মানুষ পুড়িয়েছে। তো এই আওয়ামী লীগ সরকারের বিচার করতে তো সময় নেওয়া হবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত বিচার কার্য সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে স্টপ রাখা হোক, এই বিষয়ে আপনার মন্তব্য? থ্যাংক ইউ। বেশ সুন্দর প্রশ্ন। আমাদের গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। আপনি অপরের মতকে আপনি সম্মান করতে হবে, ধৈর্য ধরতে হবে।
এটার নাম হচ্ছে গণতন্ত্র। উগ্রবাদ, জ্বালাও পুড়াও, ধ্বংসাত্মক গণতন্ত্রের কোনো ভাষা নাই। যেটা শুরু হয়েছে, যে এই বর্তমান ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের যে ভাবমূর্তি যেটা ছিল, সেটা এই জ্বালাও পোড়াওয়ের কারণে বিনষ্ট হচ্ছে এবং প্রশ্ন উঠেছে। 32 জন বিশেষজ্ঞ এটা সমালোচনা করেছে। এই হাজারি সাহেব বলেছে এখানে থামতে হবে, জামাতর সভাপতি উনিও বলেছেন, হাজারি যে এই যে মিজানুর হাজারি, উনি বলেছে এখানে থামতে হবে। আপনার বিএনপির মহাসচিব বলেছেন যে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার কিছু উপদেষ্টা আছে, ওরাও বলেছে। আপনি আজহারি সাহেবকে মানেন তো? আজহারি সাহেব যে এক ব্যক্তি যদি হয় তাহলে সত্যি কথা বলে যদি সেটা পছন্দ করতে হবে শান্তির লক্ষ্যে, আমরা অশান্তি চাই না। তো আজহারি কইছিল আওয়ামী লীগের সব নেতারে যদি দুর্নীতির দায়ে বা কুনোর দায়ে বিচার হয়, জাতীয় পার্টি এটার বিরোধিতা করবে না এবং করেও নাই। বাংলাদেশে আমাদের বলতে হবে যে এই যে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, তাহলে এই সব পাবলিকে কেন আইন হাতে তুলে নিবে? আইন হাতে তোলা তো আমরা বাংলাদেশের সংবিধানে নাই। আমাকে বলতে দেন, আমি কিছু বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের আইনি অ্যাকশন আছে সরকার তা নেবে, জনগণের আপত্তি নেই, কেউ আপত্তি করবে না। কিন্তু আপত্তি হচ্ছে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক করলে সৃষ্টি করা বড়ই কঠিন। আজকে যদি 32 নম্বর সরকার একোয়ার করিয়া সরকারের অফিস আদালত করুক বা জেসাটা করুক, এটা জেসাকে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ধ্বংসাত্মক করার কারণে তাদের সমালোচনা হয়েছে, সমালোচনা আছে এবং দেশে বিদেশে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করেছে বাংলার 90% জনগণ, বুঝলাম যে আওয়ামী লীগ বাদে সবাই তো সমর্থন করেছে, কেউ তো অসমর্থন করে নাই। কিন্তু এখন এই বিশৃঙ্খলার কারণে দেখা যায় লুটপাট, এখানে ভাঙ্গাত নাই তো অনেক আছে, অনেক কিছু নিয়ে যাচ্ছে, এখানে লুটপাট হচ্ছে, এখানে এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে আমরা চাই আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে দেশের জনগণ খাদ্যর যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, কিভাবে ছাদাবাজি বন্ধ হবে, কিভাবে এই লুটপাট বন্ধ হবে, এইগুলার দিকে নজর না দিয়া যদি কিছু কিছু পাবলিক যারা মনে যা হয় তা করে আইনা আচর লইয়া গিয়া জ্বালাও পোড়াও করে, এগুলার বিরোধিতা আমরা করি। বাংলার জনগণ এগুলা চায় না। বাংলার জনগণ চায় শান্তিপূর্ণ সহ অবস্থান। আর কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় কোথায় ঘেরাও, কোথায় কোথায় অবরোধ, কোথায় কোথায় বিভিন্ন অফিসও হামলা, এই হসপিটালে হামলা, এই রাস্তাঘাটে হামলা, এইসবটা কি বিরত যদি সরকার রাখতে না পারে তাহলে আইনের শাসন ব্যর্থ হবে এবং আগামীতে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে দেশে বিদেশে। সেকেন্ড কোশ্চেনটা আনসার দিয়ে আপনি চলে যান। কোনটা বলেন? মানে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না? আওয়ামী লীগকে এই যে এর আগেও বিএনপি এটা বহুদলীয় গণতন্ত্র তারা বিশ্বাস করে, হ্যাঁ তারা বলেছে, তার বিএনপিও বলেছে যে আমরা বন্ধ করার না ফলো করি সবাইকে না, ন্যায় কথা যারা বলবে। আমার কথা বলবো যে ওরা কেউকে বন্ধ করার পক্ষে নাই। আমরা নির্বাচন যদি আইন আদালতে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নির্বাচনে করবে দিবে না। আওয়ামী লীগ সব দোষী, কিছু মানুষের নির্দোষী আছে, তাদেরকে দোষীদেরকে আপনারা সাজা দেন, আর ভালো যদি থাকে তারা নির্বাচন করুক, এটা আমরা আপত্তি দিই না। আমরা তো দেই ভালো মানুষের নির্বাচন করবে, বাদ যারা হয় তার শাস্তি হোক, আমরা এই দোষীর পক্ষে নাই। ঠিক আছে, আমি এই বিষয়ে একটু সৈয়দ বাকি আপনাকে জানতে চাচ্ছিলাম, একদম স্পেসিফিক এই বিষয়টাতেই। জি, নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কিনা। আচ্ছা ফারুক ভাই, আমাকে একটু সময় দিতে হবে, অনেকগুলো প্রশ্ন নোট করেছি। শুরু করতে চাই এইভাবে, লাস্টে একজন দর্শক প্রশ্ন করেছেন যে ওনার বয়স 71, উনি অনেক আমল দেখেছেন, বিএনপি দেখেছেন, এরশাদ দেখেছেন, শেখ মুজিবকে দেখেছেন এবং হতাশা প্রকাশ করেছেন যে এই দেশের আসলে কিছু হবে না। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনার বাংলাদেশ কোন পথে, আমাদের এক্সপেকটেশন কি? তো এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে দেখেন, জুলাইতে যে বিপ্লব হলো, আমাদের তরুণ ছাত্র সমাজ যে রক্ত দিল, অবশ্যই আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন একটা সিস্টেম চাই। এবং ওনার সাথে আমি একমত যে যেখানে আইনের শাসন থাকবে, রাষ্ট্র বা আমাদের আইনি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রফেশনালি কাজ করবে এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করবে, যেখানে মানে বিরোধী দল সরকারি দল সমান চোখে সমানভাবে বিচারকের কাছ থেকে ন্যায্য বিচারটা পাবে। এরকম একটা রাষ্ট্র, এরকম একটা সমাজ কিন্তু আমরা
গঠন করতে চাই এবং এটা আমাদের প্রত্যেকটা জনগণেরই কিন্তু প্রত্যাশা। এটা আমাদের রাষ্ট্র এখন প্রথম অসুবিধা যেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাতে এই প্রত্যাশার রাষ্ট্রতা নিতে হলে তাহলে আমাদের জনগণ হিসেবে করণীয় কি, বা অনেক দর্শক এখানে প্রশ্ন করেন এখানকার পুলিশের সাথে বাংলাদেশের পুলিশের সাথে তুলনা করেন। সমস্যাটা যেটা হচ্ছে এখানকার যে রাষ্ট্র ব্যবস্থাটা যেভাবে ফাংশন করে, এখানকার পলিটিক্যাল দলগুলো যেভাবে প্রফেশনালি ফাংশন করে, আমাদের দেশের পলিটিক্যাল দলগুলো কিন্তু এভাবে ফাংশন করে না। আমি যদি আরেকটু উদাহরণ দিতে চাই, দেখেন ফ্যাসিবাদ যে তৈরি হলো, ফ্যাসিবাদ দেখেন শেখ হাসিনা নিজে প্রথমে আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট হয়েছে, অর্থাৎ তার কথাই তার দল চলতো, কোনো এরকম কোনো ডেমোক্রেটিক বাস্তবিক ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু তার দলের মধ্যে ছিল না। এখন আমরা ফোন আলাপ, স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ ওরা দেখতে পাই, তার নেতারা ক্ষুব্ধ যে নেত্রী আমাদেরকে না বলে পালিয়ে গেছেন, আমাদেরকে বিপদে ফেলেছেন, আমরা আমাদের সম্পদ রক্ষা করতে পারি নাই, অথবা উনি এরকম কাজ করেছেন আমাদের কথা শুনেন নাই। অর্থাৎ দলের শাসন ব্যবস্থাটাকে উনি এমনভাবে নিয়ে গেছেন যে ওনার এগেনিস্টে কেউ গেলেই দলে হয়তো কারো পথ থাকতো না, হয়তো যারা নেতারা ছিলেন বাধ্য হয়ে ওনার কথাতে জি হুজুর সহমত প্রকাশ করে গেছেন। তো এইটার সমস্যাটা যেটা এখন বাংলাদেশে দেখেন রাষ্ট্র সরকার রাষ্ট্র ব্যবস্থায় পলিটিক্যাল পার্টিরাই সরকার গঠন করবে। পলিটিক্যাল পার্টির পলিটিক্সে যদি প্রফেশনালিজম না থাকে তাহলে এই সমস্যাগুলো দূর হবে না। দলের চিফ যদি স্বৈরাচার হয়ে যায় সে তো স্বৈরাচারীভাবে রাষ্ট্র চালাবেই, এটা বাস্তবতা। আমি এখন দেখেন প্রশ্ন করি যে বাংলাদেশে এখন বড় তিনটা দল, আমি যদি একটু মোদাদাকে উদাহরণ দিতে চাই, কারণ আমরা যে রাজনীতি করা বলি আমরা বলি ফরওয়ার্ড থিঙ্কিং সলিউশন ফোকাসড পলিটিক্স। আমাদেরকে সামনের দিকে তাকাইতে হবে এবং কিভাবে আমরা একটা সমাধানের দিকে যাব সেটাও আমাদেরকে জাতির সামনে কিন্তু উপস্থাপন করতে হবে। আমরা সমস্যা নিয়ে আলোচনা করলাম, শুধু পিছনে দিয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমরা জাতির সামনে একটা সমস্যা সম্ভাব্য, এইটা একটা সমস্যা আমাদের সামনে, এইটা এইভাবে সমাধান হইতে পারে। দেখেন বাংলাদেশে এখন মোটামুটি বড় দল যদি এখন দলই 3-4টা ধরেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এই 4টা দলের ধরেন একটা আমরা জানি প্রত্যেকটা দলই সর্বোচ্চ একটা নীতি নির্ধারণী পরিষদ আছে। তো এই নীতি নির্ধারণী পরিষদে কোন নেতারা স্থান পাবেন এটার কোনো ক্রাইটেরিয়া আছে? বাস্তবিক অর্থ কি আছে? কে নির্ধারণ করবে? এটা একমাত্র চেয়ারম্যান নির্ধারণ করে অথবা দলীয় প্রধান মনোনয়ন দেয়। প্রশ্ন হচ্ছে দলীয় প্রধানের পক্ষে কি সবসময় রাইট ব্যক্তিকে মনোনয়ন দেওয়া সম্ভব, বা ব্যালেন্স করে দেওয়া সম্ভব কিনা? অনেক মানুষ হইতে পারে খুব মেধাবী কিন্তু উনি সংগঠন বোঝে না বা মানুষের কাছে যেতে পায় না। মানে আমরা দেখেছি, যেমন আমাদের শ্রদ্ধার সাথেই বলি, আমাদের ডক্টর কামাল হোসেন উনি খুব ভালো আইনজীবী কিন্তু রাজনীতিবিদ হিসাবে তো উনি পুরোটাই ব্যর্থ। এটা রিয়ালিটি, তাই না? সুতরাং এখন দেখেন এই যে ডেমোক্রেটিক প্র্যাকটিস যদি না থাকে তাহলে রাষ্ট্র কিভাবে চেঞ্জ হবে? দ্বিতীয় প্রশ্নে আসি, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে সবচেয়ে বড় যেটা হচ্ছে মনোনয়ন প্রক্রিয়া, অর্থাৎ একটা রাষ্ট্রে একটা নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। এইটা দেখেন প্রসেসটা কি, দলের একটা মনোনয়ন বোর্ড থাকে এবং আলটিমেটলি আপনি দেখবেন যে অনেকটা বেশিরভাগই দলীয় প্রধানের ইচ্ছায় মনোনীত হন প্রার্থীরা, হয়তো সেখানে সিনিয়র গুটি কয়েকজন 3-4-5 জন মানুষ কিন্তু এখানে প্রভাব ফেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একটা এলাকার ভোটার, আমি ভোটার হিসাবে আমার এলাকায় কে আমার সুখে থাকে কে দুঃখে থাকে আমার কিন্তু এইভাবে মতামত দেওয়ার সুযোগ নাই, যেটা এই দেশের পলিটিক্সের মধ্যে কিন্তু আছে। এই দেশের পলিটিক্সে একটা নির্বাচনী আসনে কে প্রার্থী হবেন ওটা লোকাল কনস্টিটিউয়েন্সির যারা মেম্বার থাকে তারা কিন্তু ভোট দিয়ে নির্বাচন করে। কাউন্সিল ইলেকশনে কে কাউন্সিলর প্রার্থী হবে তার দলে সেটা কিন্তু তারা সিলেক্ট করে। তো আমাদের বড় দলগুলোর মধ্যে কিন্তু এই প্র্যাকটিস নাই। অর্থাৎ আমার ঘরের মধ্যে আমি যদি সমস্যা হলে এই প্র্যাকটিস না থাকার ক্ষেত্রে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে অ্যানাদার ফেসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ হচ্ছে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতাকে ব্যালেন্স করতে হবে এবং ক্ষমতাকে যদি জনগণের কাতারে দেওয়া যায় তাহলে, কারণ যদি লোকাল কনস্টিটিউয়েন্সি মানুষের কাছে এই নমিনেশনের জন্য যেতে হয় তাহলে উনি কিন্তু সেন্ট্রালে আর পয়সা দিবেন না, সেন্ট্রাল নেতাদের পিছনে টাকা ঢালবে না, উনি তখন ওনার এলাকার যারা ওনার যারা স্পেশালি দলীয় কর্মী যারা আছে তাদের সুখে দুঃখে বিপদে আবাদে কিন্তু এগিয়ে যাবে। এবং আমার সেকেন্ড কোশ্চেনটা প্লিজ আমি আসতেছি, এই জিনিসটা কিন্তু
দরকার। বাংলাদেশের রাজনীতিতে এই সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যতদিন পর্যন্ত না হচ্ছে আপনি দ্বিতীয় ফ্যাসিবাদের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। যদি বড় পলিটিক্যাল পার্টিগুলো উইলিং হয়, আমরা আমাদের পার্টিতে ডেমোক্রেসি প্র্যাকটিস করছি, আপনারা যদি করতে পারেন তাহলে আমরা একটা সম্ভাবনার বাংলাদেশ দেখতে পারতে মানে স্বপ্ন দেখতেই পারি, যেখানে কোনো একক ব্যক্তি একক গোষ্ঠীর হাতে কোনো একচ্ছত্র ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয় যে প্রশ্নটা বিচার হওয়া উচিত কিনা, জি এইটার দেখেন আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু বিভিন্ন দলকেই তারা নির্বাচনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছে বিপদে পড়ে গেছি, দল বাঁচাইতে গেছি, তো যেটা হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ। তো যৌক্তিক ন্যায্য দাবি এইটাই হচ্ছে যে আওয়ামী লীগ জাতিকে 3টা ভোটে প্রতারণা করেছে। 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন। এই 3টা ইলেকশনে মানুষকে ভোট দিতে দেয় নাই। 14 সালে তো একতরফা ইলেকশন করেছে, 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 24 সালের নির্বাচন তো আমরা জানি। সো ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তি এইটাই হবে যে আওয়ামী লীগকে 3টা ইলেকশন থেকে বিরত রাখা, অ্যাটলিস্ট পরপর 3 টার্ম তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এর মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা পরিশুদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আমি আপনাদের 4 জনের কাছে একটা প্রশ্ন রেখে যাব, আমি করার কাছে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের রাজনীতিকে কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে পারি। সবার জন্য 2 মিনিট করে থাকবে, আমি করার কাছে যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্নটা মোহাম্মদ সায়েদ বাকি ভাইয়ের কাছে। শুনতে পাচ্ছেন উনি? যেহেতু বাকি ভাই এবি পার্টি করছেন, একটা নতুন পার্টি, তো একটা নতুন পার্টি হিসাবে বাংলাদেশে যে অলরেডি যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তাদের লাখো লাখো নেতাকর্মী আছে, তো এই লাখো লাখো নেতাকর্মীদের পার্টিগুলোর সাথে তারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বা একটা ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন 1। আরেকটা প্রশ্ন আমি বাকি ভাইয়ের কাছে অপিনিয়ন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ বলে শুনি যে আওয়ামী লীগ যেমন একটি ফ্যাসিস্ট পার্টি, জামাতে ইসলামী একটি ফ্যাসিস্ট পার্টি, কারণ জামাতে ইসলামে সাধারণ মানুষ দিয়েই যোগদান করতে পারে না, তাদের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, ছোটবেলা থেকে জামাত করতে হয়। তো এই ব্যাপারটি বাকি ভাই কি মনে করেন? জি জি, আপনাকে ধন্যবাদ। উনি যখন পর্ব আসবে উনি আপনার 2টো প্রশ্ন নোট করছেন আই বিলিভ, এবং উনি অ্যান্সার দিবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। জি আমি ওই জিনিসটাও বলতাম স্যার আপনারা, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বিবিসি হইতো বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশ উচ্চারণ বাংলাদেশ, আর এই বাংলাদেশ ঠিক হইতো নাই যতক্ষণ পর্যন্ত শেরশাহর নাম মুছে হইতে না বাংলাদেশ থেকে, এই দেশ ঠিক হইতো নাই। আচ্ছা, 2 নম্বর জিনিস হইল গিয়া বাংলাদেশে শেরশাহ চাইছিল তাই বাংলাদেশের কিং হইতা, তার কারণে তাই মৃত্যু হইছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি 2টো প্রশ্নই রেখে গেলাম জাতীয় পার্টি এবং বিএনপি ভাইয়ের কাছে, যে আপনি যে 2টো প্রশ্ন করছেন। কলা যারা লাইনে বসে আছেন আমি আপনাদের কাছে একটু পরে আসবো, তার আগে আমি এই পর্বটা শেষ করব। শেষ করার আগে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে, সেটি হোক দলীয় রাজনীতি, সেটা হোক কেন্দ্রীয় রাজনীতি, এবং সেটা হোক যে কোনো রাজনীতি থেকে ফ্যাসিবাদ কিভাবে মুক্ত করা যায়। প্রথমে আজম আলী ভাই 1.5 মিনিট, ফ্যাসিবাদ মুক্ত কিভাবে করা যায়? রাজনীতি আপনার রাজনৈতিকভাবে দিতে হবে। এটাকে যদি ধরাবাঁধার মধ্যে কোনো ধরনের বাইন্ডিংয়ের মধ্যে রাজনীতি আনতে পারবে না। রাজনীতি জনগণের মধ্যে ছেড়ে দিতে হবে। জনগণ দেশের মালিক, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। গণতন্ত্রের ভাষা অনুযায়ী আপনারা সবাই জনগণের কাছে যেতে হবে, সব দল যেতে হবে। আচ্ছা, যদি জনগণ মনে করে তাদের ইচ্ছা, তাদের রাষ্ট্র, তারা কাকে ভোট দেবে, তারা কাকে ভোট দেবে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে। আর একটু শোনান, আমাকে 2 মিনিট আমার এই ভাই বলেছেন যে গণতন্ত্র এই দেশে মাঠ পর্যায়ে প্রার্থী সিলেকশন করা হয়, কিন্তু বাংলাদেশে
মাঠ পর্যায়ে প্রার্থী সিলেকশনের পদ্ধতি শুরু হয়েছিল, দেখতাম যে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বিভিন্ন দেখলাম যে আওয়ামী লীগের আসিল, অন্যান্য দলেও সিলেকশন করিয়া দিত নিজটাকে। দেখা যায় যে মানুষের চরিত্র, এই যে লিডারশিপ, রাজনীতির লিডারশিপ আসল জিনিস। আমরা আগে দেখেছি পাঞ্জাবি পিনতো আর ফায়জমা পিনতো, তাদের কথাবার্তার স্পিড ছিল, কথাবার্তার মূল্য ছিল, নেতৃত্ব ছিল। এখন দেখা যায় এই যে 10টা বুট, এটা ক্যান্ডিডেট হওয়ার জন্য 10টা বুট রাত্রি কিনে ফেলে। মানুষের চরিত্র, এই লিডারশিপের চরিত্র এত ডাউন হয়েছে, ঘৃণা করে। এই যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ আসলে উপযুক্ত নয়, কারণ চরিত্র ঠিক নাই। মানুষ রাত্রে বিকি যায়। আরো জিনিস দেখবেন, আপনি মনোনয়ন বাণিজ্য, শুনেন আমাকে একটা মিনিট, এই যে মনোনয়ন বাণিজ্য এই কেন্দ্র পর্যায়ে আপনার যোগ্য অযোগ্য নেতারা টাকার বিনিময়ে কেন্দ্র থেকে মনোনয়ন নিয়ে আসে। আমি কোনো দলকে স্পেসিফিক বলতেছি না, বলতেছি সবাইকে বলতেছি। আরো একটি কথা বলতে চাই, এই যে দেখেন এরশাদ সাহেব নিয়ে বললেন, এরশাদ সাহেব কি করেছে। এরশাদ সাহেব আজ থেকে 35 বছর আগে, 40 বছর আগে যে কাজটা তার মাথার মধ্যে ছিল, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই যে জনপ্রশাসন সংস্কারে এখন হাইকোর্ট ডিভিশনে দিত স্যার বিভিন্ন বিভাগে, কিন্তু এরশাদ সাহেব 35-40 বছর আগে হাইকোর্ট ডিভিশন দিয়া দিছিল জেলা পর্যায়ে। এখন দিনে 8টা প্রদেশ করতে যাচ্ছে সরকার। এরশাদ সাহেব 8টা প্রদেশের জন্য আন্দোলন করেছে, 8টা প্রদেশ এরশাদ সাহেব করতে চেয়েছিল 40 বছর আগে। কিভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পারি, রাজনৈতিক দলগুলো বা রাজনীতি? ধন্যবাদ। দেখুন, রাজনীতিকে ফ্যাসিবাদ করতে হলে প্রথমত যেটা বলছেন আমার আরও দুজন আলোচক, যে রাজনীতিকদের চরিত্র উন্নয়ন করতে হবে। এখন চরিত্র, হিউম্যান টেন্ডেন্সিটা হচ্ছে প্রতিটা মানুষই অল্প পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করতে চায়। এখন অধিক অর্থ কম পরিশ্রমে যদি আপনি উপার্জন করতে চান বা বাড়ি গাড়ির মালিক হতে চান, আপনাকে কী করতে হবে? ব্যাংকের বোর্ড ভাঙতে হবে, অথবা কাউকে মারতে হবে, বা কাউকে তার ন্যায্য পাওনার থেকে বঞ্চিত করে আপনি পেতে হবে। রাইট। এখন এটা সরাসরি আপনার রাতারাতি বড়লোক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই টেন্ডেন্সির থেকেই মূলত ফ্যাসিবাদের জন্মটা হয়। এখন রাজনৈতিক দলগুলোতে যে ফ্যাসিবাদটা হয় সেটা হচ্ছে ওইটার থেকেই। কারণ সে নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, গিয়ে কি করবে? তার হয়তোবা অন্যের প্রতি অন্যায় করে সেখান থেকে অর্থ উপার্জন করবে। সহজ কথা, ফাইন্যান্সিয়াল টেন্ডেন্সিটা হচ্ছে মেইন হচ্ছে ফাইন্যান্সিয়াল টেন্ডেন্সি। সাথে আছে তার পরিচিতি বাড়ানো, নেতৃত্ব দেওয়া, বা সবার কাছে একটু নিজেকে বড় করণীয়টা কি? রুল অফ ল। রুল অফ ল, আমি দুইবার বললাম কথাগুলো। রুল অফ ল ছাড়া আপনি এনশিওর করতে পারবেন না। যদি আপনি মনে করেন আপনি আতাউর রহমানের এখন ক্ষমতা আছে, বন্দুক আছে, তত্ত্বাবধায়ক সরকার আপনার পক্ষে, আমার মতো নিরীহ নিরপরাধ মানুষকে আপনি টুস করে মেরে দিতে পারবেন, ঠিক আছে? আমার যদি পরবর্তী প্রজন্ম কেউ থাকে, কি করতে হবে? তাকে আসার পরে আপনি আতাউল্লাহকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি আমার পরবর্তী প্রজন্ম এসে মনে করে না এখন আমাদের ক্ষমতা, আমরা গুলি করে মেরে দিই, নো, ইউ ক্যানট এনশিওর দ্য জাস্টিস, রুল অফ ল, পিস, ডেমোক্রেসি ইন সোসাইটি। থ্যাংক ইউ। যারা এটা চেষ্টা করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, এবং এই চক্রাকার সাইক্লিক অর্ডারের মতো কি হবে? এটা আবার পুনরাবৃত্তি হবে। আজকে আপনি বাড়ি ভাঙছেন, কালকে আপনার বাড়ি ভাঙবে, এরপরে আবার বাড়ি ভাঙবে, আবার আপনার। তার মানে হচ্ছে যদি আপনি রুল অফ ল এনশিওর করতে না পারেন, আপনার শত্রু সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়বে, এবং ফিশন রিয়াকশনের মতো অপরাধীর সংখ্যা এবং আপনারকে প্রতিরোধ করার মানুষের সংখ্যা দিনে দিনে বাড়বে। অর্থাৎ অপরাধটা সমাজে বিস্তৃত হবে। আপনি এটাকে এক জায়গায় নিয়ে এটাকে এলিমিনেট করতে পারবেন না। আমি সেটাই বলবো, রুল অফ ল। ধন্যবাদ। সৈয়দ বাকি, আমি কি আমার প্রশ্নগুলো শুধুমাত্র কিভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পারি রাজনীতিতে? আচ্ছা, ধন্যবাদ। এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ফ্যাসিবাদ মুক্ত হলে দেশ, জাতি, জনগণ সবাই উপকৃত হবে। এবং ফ্যাসিবাদ মুক্ত করতে হলে রাজনৈতিক দলগুলোতে দলের মধ্যে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে, এবং তাদের কনস্টিটিউশন, তাদের যে সাংস্কৃতিক কালচার, এবং যারা উন্নত বিশ্বের যারা পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে ফলো করতে পারে, তাদের কাছে অ্যাডভাইস যেতে পারে যে তারা কিভাবে একটা পার্টিকে ডেমোক্রেটিকলি রান করতে পারে। কারণ প্রশ্ন হচ্ছে যারা পার্টির সিনিয়র পজিশনে আছেন তাদেরকে কিন্তু এই ব্যাপারে একটু ছাড় দিতে হবে, যে যদি ভোটে যায় হেরে যায় কিনা, পথ চলে যায় কিনা। যদি স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, তৃণমূলের ভোটে গেলে সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার থাকতে পারে কিনা, এগুলোও কিন্তু বিবেচনায় নিতে হবে। যদি প্রফেশনাল আনা যায় রাজনীতিতে, তাহলে অবশ্যই
ফ্যাসিবাদ মুক্ত হবে, প্রফেশনালিজম ছাড়া ফ্যাসিবাদ মুক্ত হবে না। ধন্যবাদ। একটা 30টা সেকেন্ড আমাকে দেওয়া যাবে? আমি বলি, এই যে কথাটা বলছেন ভাই, শুধু যে রাজনৈতিক দলে তা কিন্তু না, বিশ্বাস করুন প্রত্যেকটা জায়গায় কমিটি গঠনের ক্ষেত্রে, এই আমি নামটা বলতে পারবো না কোনো কারণে, আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে একটা বিবৃতি দেও তোমরা, আমি তো মানে মঞ্চ ময়দানে গলাফাটি আছি, আমার সাথে একত্রিত হয়ে আমরা নেতৃত্ব দিছি, একসময় ছাত্র নেতাগিরি করছি, বিবৃতিটা দিতে রাজি হয় নাই। কিন্তু দেখা গেছে এখন কোনো একটা ব্যাপারে একটা কমিটির ক্ষেত্রে এখন কাউন্সিলে যেতে রাজি না, ধন্যবাদ। জোর করে হয়ে যেতে কাউন্সিল হওয়া উচিত। ধন্যবাদ। ইয়েস, অর্থাৎ গণতন্ত্র নিশ্চিত করতে হবে সর্বক্ষেত্রে। ধন্যবাদ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বটম লেভেল পর্যন্ত গণতন্ত্র নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। ইয়েস, আমিনুল ইসলাম সাহেব প্লিজ। এই কথা বলার আগে আমি একটা শুধুমাত্র একটা উত্তর দিয়ে দিই আমার প্রতিপক্ষই বলি, জাতীয় পার্টি যেহেতু আমরা যেহেতু ওনারা আসলে সুশীলতা দেখাইতে গিয়ে ফেসিবাদের উত্থানটাই ওনাদের মাধ্যমেই হয়েছে। সো মানুষ মজা করে বলে, জাতীয় পার্টি সবসময় সুশীল কথা বলে, সবসময় মানুষ মাঝে মাঝে মজা করে বলে গৃহপালিত রাজনৈতিক দল। এটার কারণেই ওনাদের এই সুশীলতা এবং গৃহপালিত চরিত্রের কারণে ওনাদের আজকে অস্তিত্ব সংকট দেখা দিছে। এখন এই ফ্যাসিবাদ কিভাবে আমরা মুক্ত করতে পারবো, এর প্রথম জিনিস হচ্ছে ফ্যাসিবাদ আসলে এই একটা হোল ড্যামেজ যেটা আছে, এই ড্যামেজটা কিন্তু একদিনে সম্ভব না, সময় লাগবে। আমি যদি এখন বলি আমাদের বর্তমানে নির্বাচন দিয়ে দেন, নতুন সরকার আসবে, তারপরে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবে, যেটা আমরা আসলে দেখতেছি না। আমরা লাস্ট 6 মাসে কি দেখতেছি? ছাদাবাজি, গুন্ডামি, মাস্তানি, টেন্ডারবাজি। সো আমরা আসলে কিভাবে এটা করব? এর একটা সমাধান হতে পারে জাতীয় সরকার। জাতীয় সরকারের মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ল অ্যান্ড অর্ডারের বাইরে কিছুই নাই। আপনি যখন আইনের কঠোর প্রয়োগ করবেন, তখন আমাদের ভিতরের যে ফেসিবাদী চরিত্র ওইটা বের হয়ে যাবে। যখন ফেসিবাদ মুক্ত হব, তখন আমার দেশটা মুক্ত রাখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। আমাদের ভেতর থেকে ফ্যাসিবাদ বের করতে হবে। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের এখনকার সাবজেক্ট ছিল হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি। আমি রিকোয়েস্ট করবো কন্ট্রোল রুমকে সেকেন্ড সাবজেক্টটা দেওয়ার জন্য, বাট আমি আপনাদেরকে সাবজেক্টটা দেখিয়েই আমি ছোট একটা ব্রেকে যাবো। যেই সাবজেক্টটা আমাদের আবেগ, আমরা এখনও খুব খারাপ লাগে, কষ্ট পাই, যে সাগরুলিকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কারা করেছে, কেন করেছে, এটা আমরা সবাই বুঝি। ওই যে বললাম যে আওয়ামী লীগ কি কি অন্যায় করছে আমরা সবাই